আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাপেজ এডুকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে মূলত আমাদের এটা ক্লাস বললে হয়তো ভুল হবে। আজকে তোমাদের আমরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তোমরা কালকে তো তোমাদের সকলের আকাঙ্ক্ষিত সেই পরীক্ষা, ডিপ্লোমা অ্যাডমিশন ভর্তি পরীক্ষা 2025-26 সেশনের এই ভর্তি পরীক্ষাতে কি করণীয়, কিভাবে কি করবা না করবা এইগুলো নিয়ে আজকে একটা লাইভ সেশন আমরা আজকে নিচ্ছি। এবং কি তোমাদের যে একটা মডেল টেস্ট আছে সেন্ট্রাল, আমরা পূর্ব ঘোষিত একটা মডেল টেস্ট, তোমাদের সেন্ট্রাল মডেল টেস্ট আমরা নিব। সেটা কি আজকে আমরা এই লাইভ সেশনের মাধ্যমে কি আজকে আমরা তোমাদের এটা কমেন্ট বক্সে সেটা পিন পিন করে দেবো। সেটা তোমরা ওইখান থেকে তোমরা চাইলে এখন আমরা লাইভ সেশনের হওয়ার সাথে সাথে তোমরা ওই পরীক্ষাটা দিতে পারবা। ঠিক আছে, এই পরীক্ষাটা তোমরা তোমাদের জন্য খুবই অতি প্রয়োজনীয় একটি পরীক্ষা। কারণ এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি হয়তো তুমি একটা কনফিডেন্স বিল্ড আপ করতে পারো। তাছাড়াও তুমি নিজের অবস্থানটা দেখো, এই পরীক্ষাটা কিন্তু সেন্ট্রালি মডেল টেস্ট হইতেছে। তার মানে এখানে অনেক তোমাদের যারা যারা ভালোভাবে দেখো, অনেকে পরীক্ষা দিবে না। এখন কোন দল পরীক্ষা দিবে না জানো? যে যারা পড়েই নাই, মানে প্রিপারেশনই নেয় নাই, বা নিজেকে জাজ করার মতো এরকম এবিলিটি নাই, তারা দেখবে পরীক্ষা দিবে না। বাট যারা নিজেকে একটু মানে পড়ছে, 50% পড়াশোনা করছে যারা, তারা কিন্তু আজকে পরীক্ষাটা দিবে। বুঝতে পারছো? আর আমাদের পেড কোর্সে যারা আছে তারা তো পরীক্ষা দিবাই। আর যারা আমাদের ফ্রি ক্লাস করছে এতদিন, তারাও নিজেদেরকে জাজ করার জন্য আমাদের মডেল টেস্টটাই দিবা। ঠিক আছে? আর মডেল টেস্টের পাশাপাশি তোমাদের এখন অনেকে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করতেছে, আমি অনেকের কাছে একটা জিনিস শুনলাম বা আমাকে মেসেজ করছো তোমরা, সেই জিনিসটা হচ্ছে কি তোমাদের মধ্যে এখন ভয় কাজ করতেছে, কালকে পরীক্ষা কি হবে, স্যার বুঝতেছি না, কালকে তো পরীক্ষা, নার্ভাস ফিল করতেছে অনেকে। বা এখন কোনটা পড়বো, বই তো অনেকগুলা, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, অ্যাপটিটিউড টেস্ট আছে, ইংলিশ আছে, বাংলা আছে, স্যার কোনটা স্যার কোনটা পড়বো, এখন তো কিছু বুঝতেছি না। এই সব কিছু নিয়ে কি আজকে আমাদের এই লাইভ সেশনটা, তোমরা এখন শেষ সময়ে কি করণীয়, তোমরা কি করবা না করবা এইগুলো নিয়ে কি আজকে আমাদের এই লাইভ সেশন। বেশিক্ষণ আমরা টাইম দিব না তোমাদের, তোমাদের এই সর্বোচ্চ নাইন 30 থেকে 35 মিনিট বা নাইন এরকম একটা টাইম দিব তোমরা, কারণ এই একটা টাইমটা অ্যাডমিট তোমাদের কার্ডের জন্য খুবই পিডিএফ সেন্ড ইম্পর্টেন্ট করছে একটা আমার। টাইম চাইতেছে এখন যে একটা টাইমটা অ্যাডমিট কার্ডের দিতেছে, পিডিএফ সেন্ড খুবই করে ইম্পর্টেন্ট। একটু আমরা যে বেশি একটা কথা, আমরা শুধু ছবির উপরে এখানে একটু তোমাদের তোমাদের মেহেদী স্যার সাদা রং মেরে দেয় আর ওএমআর শিট রোল কিভাবে পূরণ নাম্বার করতে হয় না করতে হয় উপরে একটু এগুলো সাদা রং তোমাদের মেরে দেখাই দেয়। দিবে। আর আমি তোমাদের কিছু একটা কথা বলবো, যে কথাগুলো বুঝছ তোমাদের নাই? আর খুবই শোনা দরকার। এক্সাম হলে যাবা, প্রায় 30 মিনিট আগে তোমরা হলে অবশ্যই প্রবেশ করবা। এই 30 মিনিট আগে যে প্রবেশটা করবা, আচ্ছা, তোমরা অলরেডি মেবি আমার ভয়েস শুনে ফেলছো। আমি হচ্ছে নাইম স্যারের সাথে কথা বলতেছিলাম। হচ্ছে তোমাদের একজন একটা অ্যাডমিট কার্ড চাচ্ছিলাম আর কি, পিডিএফ ফাইলটা, তো সেটা নিয়ে একটু দেখায় দিয়ে প্র্যাকটিক্যালি কথা বলতাম। ঠিক আছে? আচ্ছা তো তাহলে আরেকটা বিষয় বলি, আমরা হচ্ছে দেখো যে নাইম স্যার, আমি, তারপর হচ্ছে তোমাদের নাইমুর স্যার, আমরা কিন্তু সবাই অনেক মজা করি, কারণ হচ্ছে আমরা সবাই সমবয়সী ব্যাচমেট। তো সেই হিসেবে আমাদের মধ্যে একটা ফ্রেন্ডলি ভাব আছে, এই জন্য হচ্ছে আমরা নিজেদের মধ্যে এরকম মজা করে থাকি। ঠিক আছে? তো এটা তোমরা সবাই জানো আশা করি। আচ্ছা ঠিক আছে, তো এটা নিয়ে কিছু বলতে হবে না সেরকম ভাবে। তো তোমাদেরকে আজকে লাইভের যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষার হলে করণীয় কি হবে। তারপর হচ্ছে তোমাদের বিশেষ করে যে একটা বিষয়, সেটা হলো যে তোমাদের হচ্ছে যে যে ব্যাপারটা নতুন মনে হবে, সেটা হচ্ছে যে তোমরা কিভাবে তোমাদের যে ওএমআর শিটটা, অর্থাৎ যে তোমাদের ওএমআর শিটের মাধ্যমে যে ভর্তি পরীক্ষা হবে, ঠিক আছে, এটা তোমরা কিভাবে পূরণ করবা, এটা নিয়ে কিন্তু তোমাদের একটা বিষয় নতুন। এবং হচ্ছে যারা তোমরা ইতিমধ্যে জেনারেল থেকে পরীক্ষা দিয়ে আসছো, এমসিকিউ তোমরা দিছো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে এই বিষয়টা সেরকম ভাবে কোনো কঠিন কিছু না, তোমরা এটার সাথে পরিচিত। বিশেষ করে ভোকেশনাল থেকে যারা আসছো, তারা কিন্তু হচ্ছে মূলত তোমরা আহ, এই এমসিকিউ এর জন্য যে ওএমআর শিটটা, এটার সাথে পরিচিত না। তারপরে আমরা হচ্ছে সম্পূর্ণরূপে তোমাদেরকে এই ওএমআর শিটটা দেখাবো। এবং ওএমআর শিটটাকে কিন্তু আমি তোমাদেরকে অনেকদিন আগে ইউটিউবে কিন্তু একটা নমুনা তৈরি করে ভিডিও আকারে দিয়ে দিছিলাম। তো সেই ভিডিওটা যারা দেখছো, ইতিমধ্যে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে, তাই না? তো এই বিষয়ে কথা বলবো, তার আগে তোমাদের কাছ থেকে একটু কমেন্ট চাচ্ছি যে তোমরা হচ্ছে আগামী কালকের পরীক্ষার হলে হচ্ছে তোমাদের কোন ধরনের বিষয় সম্পর্কে জানা দরকার, বা কোন প্রশ্নটা তোমাদের থেকে আসে, সেইগুলা নিয়ে হচ্ছে একটা প্রশ্ন চাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছি এবছর পলিটেকনিকে কতজন শিক্ষার্থী পরীক্ষা দেবে। আসলে দেখো, এটা হচ্ছে যে আহ, মানে কতটা আবেদন হয়েছে, তারপর হচ্ছে কতগুলো সিট হয়েছে, এরকম ভাবে হচ্ছে নির্দিষ্ট ভাবে অফিসিয়ালি বোর্ড থেকে কোনো নোটিশ প্রদান করা হয় না বা সংখ্যা প্রকাশ করা হয় নাই। তো এই জন্য কিন্তু আমরা আসলে এরকম ভাবে সঠিক কোনো সংখ্যা বলতে পারতেছি না। তো এই প্রশ্নটার সঠিক অ্যান্সার দেওয়া মুশকিল হচ্ছে, তো এই প্রশ্নটা আমি আপাতত নিচ্ছি না। ঠিক আছে?
আচ্ছা, দেখি এরকম আরো কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আমি তোমাদের প্রথম কিছু কথা বলে নিই, তোমরা পরীক্ষা হলে আপাতত কি করবে না করবা, তারপরে তোমাদের মেহেদী স্যার তোমাদের যে ওএমআর শিটটা এটা নিয়ে তোমার বিস্তারিত আলোচনা করবে। প্রথমত তোমরা যখন পরীক্ষা হলে যাবা, সবার আগে চেষ্টা করবো, অনেকেই জিনিসটা করো না, এই সবচেয়ে সবার প্রথম কি তোমরা না খায় পরীক্ষা হলে যাও। বুঝতে পারছো? সারা রাত হয়তো অনেকে আজকে জাগবা, সারা রাত জাগবা, সকালবেলা ঘুমতে না ঘুমায়া না খাই তোমরা চলে যাবা পরীক্ষা হলে। সবাই চেষ্টা করবা হালকা কিছু খাওয়া দাওয়া মাথায় রাখবা, যে তোমার যদি শরীর ঠিক না থাকে, তুমি যদি ওইখানে যদি নার্ভাস ফিল করবা, কখন তখন তোমার শরীরটা ঠিক থাকবে না। একে তো তোমার শরীর ঠিক নাই, আর প্রশ্ন প্যাটার্ন দেখে অনেক সময় নার্ভাস ফিল হয়ে যাবে। সো খাওয়া দাওয়া করে পরীক্ষা হলে ঢুকবা, আর একটা টাইম নিয়ে ঢুকবা, ঠিক আছে? কারণ হচ্ছে কি, অনেকে আমরা এই জিনিসটা দেখি যে তোমরা যদি টাইম নিয়ে না বের হবে, তাড়াহুড়োর মধ্যে যাও, তাড়াহুড়ো ধরো আর মাত্র আছে 10 মিনিট, ওই মুহূর্তে তুমি যাও, যাই এক্সাম মধ্যে বসবা, তোমার ওই ব্রেনটা ওই তখন ওই টাইমটাই মানে অ্যাডজাস্ট হইতে পারে না। ঠিক আছে, তুমি একটু টাইম নিয়ে বের হও, সমস্যা তো নাই। আর কালকে কিন্তু শুক্রবার, একটু ভিড় হবে, মাথায় রাখো এই জিনিসটা, একটু খেয়াল রাখো। কালকে কিন্তু তোমাদের একটা ব্যাপক একটা যানজটের একটা প্রবলেম হইতে পারে। বিশেষ করে কিছু শহরগুলো আছে, ঢাকা শহর আছে, তারপরে ময়মনসিংহ, এগুলো কয়েকটা বিভাগীয় শহর যেগুলো আছে, এগুলোতে একটু জ্যাম বা বাজবে। এমনিতে শুক্রবার, কারণ শুক্রবারের মধ্যে তো সকালের একটা বাজারে একটা আমেজ থাকে। তার মধ্যে তোমাদের হচ্ছে তোমাদের অ্যাডমিশন পরীক্ষা, যেটা হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষা। এবার গার্ডিয়ান আসতেছে, অনেক আসছে, তোমাদের কিন্তু প্রায় 10 বছর গ্যাপের পর কিন্তু তোমাদের এই অ্যাডমিশন টেস্টটা শুরু হইতেছে। সো বলাই যাইতেছে কালকে একটা বিরাট একটা কি তোমাদের একটা জ্যাম জট ক্রিয়েট হবে। সো টাইম নিয়ে বের হবা, ঠিক আছে? মিনিমাম তুমি ওইখানে যাই বসে থাকো, সমস্যা তো নাই, তুমি এখানে বসে থাকো। আর একটা জিনিস তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে আছে, প্রত্যেকটা ইনস্টিটিউটে কি আমাদের যে হেল্প ডেস্ক গুলো আছে, ওখানে কিন্তু তোমাদের ভাইয়ারা এবং আপুরা কিন্তু আছে। তোমরা চাইলে ওইখানে যায় তোমাদের ভাইয়াদের সাথে একটু কথা বলে দিতে পারো, একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়টা করতে পারো, কিভাবে কি করা যায়, তোমাদের সবকিছু বুঝাইয়া দিবে। ঠিক আছে, ওইখানে তোমাদের নার্ভাস হবে না। আর যারা আমাদের অভিভাবক, সম্মানিত অভিভাবক আছেন, তারা ওইখানে চাইলে যে ওনাদের সাথে কি সময়টা স্পেন্ড করতে পারে। ঠিক আছে, সো তোমরা একটু টাইম নিয়ে বেরো। ঠিক আছে, এইটা হলো প্রথম তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, যে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু টাইম নিয়ে বেরো। তোমরা এই জিনিসটা অনেকে মানে হেলাই ফেলাই নাও, এই জিনিসটা যাতে না হয়। ঠিক আছে, আর হইলো এক্সাম হলে ঢোকার পরে তুমি সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি তোমরা কি করো, নিজেদের মধ্যে অনেক কথা বলা বা হইচইয়ের মধ্যে থাকো, এই জিনিসগুলো করো না। ঠিক আছে, তাহলে মাথাটা যায় দেখবা কি, একটু মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে পরীক্ষা হলে ঢুকো। তো মিষ্টি জাতীয় কোনো কিছু খায় ঢুকলে, মিষ্টি কিন্তু ব্রেনে কিন্তু সতেজ করে, এটা জানো? মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে গেলে তুমি ব্রেনটাই, অনেকে দেখবা চকলেট খেয়ে যায়, ই করে যায়, এগুলো তোমরা করতে পারো, মিষ্টি জাতীয় কোনো কিছু খেয়ে যেতে পারো। আর রইলো তোমার পরীক্ষা হলে যে একটু ঠান্ডা মাথায় বসে থাকো। ঠিক আছে, সৃষ্টিকর্তার কথা মনে করবা, যা ইচ্ছে তাই করো, বাট একটু ঠান্ডা মাথায় থাকবা। এই একজন আরেকজনের সাথে কথা বলা, বা তুই এটা পড়ছিস, তুই এটা পড়ছিস, আমার কি হবে, তুই একটু আমার দেখাস দেখাস, এইগুলা কথা বলে তোমার মেন্টালটা মানে তোমার যে ব্রেনটা আছে, ব্রেনটাকে তুমি একটু ঠান্ডা রিল্যাক্স রাখো। ঠিক আছে, পরীক্ষা হলো বাবা, তারপর তোমার ওএমআর শিট দিবে। ওএমআর শিট আরেকটা জিনিস বলে রাখি, ওএমআর শিট বললামই তোমাদের, মেজি স্যার এটা ডিটেলস বলে দিবে। আরেকটা জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে তোমাদের যদি ওএমআর শিটে ভুল হয়ে যায়, ভুল মানুষ মাত্রই ভুল, ভুল হবে না এমন না, মানুষ মাত্রই ভুল, তুমি কোনো নার্ভাস ফিল করবা না। ঠিক আছে, এটা তোমাদের কাছে আমি কি একটা তোমাদের অনুরোধ করলাম, সেটা হচ্ছে তোমরা অনেকে ঘাবড়ে যাবে, ঘাবড়ানোর কিছু নাই। তোমাকে দেখ না দেখ সারা একটা না একটা ব্যবস্থা তোমার জন্য করবেই। ওই যে সকালবেলা একটা কথা বলছিলাম যে কি, একটা পথ যখন বন্ধ করে দেয়, যারা আমার ক্লাস করছিল হয়তো দেখছিল, সৃষ্টিকর্তা যখন একটা দরজা একটা জনের বন্ধ করে দেয়, তখন হাজারটা দরজা কি খুলে দেয়, তাই না? সেইভাবে তোমার যখন একটা তোমার যখন ওই মাসে ভুল হয়ে গেছে, তখন দেখবে যে একটা প্রবলেম যেখানে আছে, শুধু মোরাল অফ দ্য স্টোরি তুমি বলতে চাও, প্রবলেম যেখানে আছে সেখানে কি সলভটাও আছে। ঠিক আছে, সো তোমার এই নার্ভাস ফিল গুলা এগুলা করো না। এখন আমরা কি মেজি স্যারকে একটু কাইন্ডলি কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আচ্ছা স্যার, আপনাকে ধন্যবাদ, অনেকক্ষণ কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন একটু দেখি যে তোমাদের কমেন্ট গুলো দেখতেছিলাম, তো কোন ধরনের প্রশ্ন আসতেছে সেটা দেখতেছিলাম। আচ্ছা, তোমাদের কাছ থেকে যে প্রশ্নটা বেশি আসতেছিল সেটা হচ্ছে যে ক্যালকুলেটর নেওয়া যাবে কিনা। হ্যাঁ, ক্যালকুলেটর নেওয়া যাবে। তোমাদেরকে আমি হচ্ছে জটিল কিছু করতেছি না। যেমন হচ্ছে তোমাদের অ্যাডমিট কার্ডে উল্লেখ করা আছে যে নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর গুলো আছে, নন প্রোগ্রামেবল জাতীয় ক্যালকুলেটর গুলো তোমরা ইউজ করতে পারবা। আচ্ছা, আমি তোমাদেরকে বিষয়টা সহজ করে বলি। তোমরা এসএসসি পরীক্ষার হলে তোমরা যে ধরনের ক্যালকুলেটর গুলো, যে ধরনের সায়েন্টিফিক ক্যালকুলেটর গুলো ব্যবহার করতে পারছো, বা যে ক্যালকুলেটর গুলো তোমরা ইউজ করছো, সেই ক্যালকুলেটর গুলো তোমরা ইউজ করতে পারবা, পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা, এতে কোনো সমস্যা হবে না। তবে আমি তোমাদেরকে একটা হচ্ছে সেফ থাকার জন্য, অর্থাৎ অনেক সময় দেখা যাবে যে তোমার ক্যালকুলেটর নন প্রোগ্রামেবল হওয়া সত্ত্বেও পরীক্ষার গার্ড, যারা গার্ড থাকবে বা হচ্ছে
যারা হচ্ছে ক্যালকুলেটর বা এই জাতীয় সরঞ্জামাদিগুলো চেক করবে সাধারণত ভর্তি পরীক্ষাতে যে সমস্যাটা ফেস করে শিক্ষার্থীরা, যে তারা হচ্ছে একটা ক্যালকুলেটরকে তারা হচ্ছে আইডেন্টিফাই করতে পারে না। তারা ধরে নেয় যে তাদের কাছে মনে হয় যে এটা একটা প্রোগ্রামেবল ক্যালকুলেটর। এটা হচ্ছে তাদের ভার্সনের হচ্ছে যে ক্যালকুলেটরটা আছে এটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে। তো এই জন্য হচ্ছে তোমরা সেফ থাকার জন্য তোমাদেরকে আমি হচ্ছে বলে দিই, আচ্ছা লিখি একটু, স্যার পেনটা কোথায়? আচ্ছা, তোমরা হচ্ছে এফএক্স সিরিজের হচ্ছে তোমাদের এফএক্স সিরিজের ক্ষেত্রে দেখবা হচ্ছে, আচ্ছা আমি সিরিজের কথা বলছি, 99 হচ্ছে তোমাদের 1 হচ্ছে, তারপর হচ্ছে ইএস প্লাস একটা ক্যালকুলেটর আছে, এটা তোমরা ইউজ করতে পারবা, এটা ইউজ করা যাবে। তারপর হচ্ছে তোমাদের হচ্ছে 100 এমএস যে মডেলটা আছে সেটা ইউজ করতে পারবা, ইএস প্লাস এগুলো ইউজ করতে পারবা। তোমরা সাধারণত এই ক্যালকুলেটর গুলা বেশি ইউজ করে থাকো, বাজারে প্রচলিত এই ক্যালকুলেটর গুলা বেশি। তো এই দুইটা ক্যালকুলেটরের মধ্যে যে কোনো একটা মডেল সাথে রাখলে সেফ থাকবা তোমরা আর কি। তো এই দুইটা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হবে না, বা এছাড়াও অন্যান্য মডেল যেগুলো আছে এগুলো নিয়ে হচ্ছে পরীক্ষার হলে বিভ্রান্তি হতে পারে, মানে না হওয়ার সম্ভাবনা বেশি, তবে হতে পারে। এই জন্য তোমাদের সেফ থাকার জন্য আমি বিষয়টা একটু বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর যে বিষয়টা আসছিল, আচ্ছা হ্যাঁ 100 এমএস নেওয়া যাবে, হ্যাঁ। তারপর দেখি একটু কমেন্ট গুলো, প্রয়োজনীয় কমেন্ট করো, দরকারি কমেন্ট করো, ঠিক আছে? দরকারি কমেন্ট করো। হ্যাঁ হ্যাঁ 82 এমএস ব্যবহার করা যাবে, সমস্যা নাই। হ্যাঁ তোমাদের ঠিক মেহেদী আছে, স্যার একটু তোমাদেরকে স্বাভাবিকভাবে আমি বলি, নন প্রোগ্রামেবল বলতে বোঝায় হচ্ছে ধরো কোনো একটা সমীকরণ, কোনো একটা সলিউশন একটা নির্দিষ্ট টাইমের জন্য ওই ক্যালকুলেটরের হচ্ছে যে এমবেডেড মেমোরিটা থাকে সেখানে সেভ করে রাখা যায়। তো যে ধরনের মডেলের ক্যালকুলেটর গুলাতে এই ব্যবহারটা করা যায় সেটাই হচ্ছে প্রোগ্রামেবল ক্যালকুলেটরের আওতায় পড়ে। তো এই ক্যালকুলেটর গুলো ব্যতীত অন্যান্য যে কোনো মডেলের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ক্যালকুলেটর নিয়ে আশা করি কারো কোনো প্রশ্ন থাকবে না। আচ্ছা স্যার আমার কোশ্চেনের অ্যান্সার দেন। তোমার কোশ্চেন কি লিসা? কোশ্চেন কি ছিল লিসা? আচ্ছা, ভালুকা থেকে তুমি কখন রওনা দিবা? তোমার নিশ্চয় হচ্ছে ময়মনসিংহ পলিটেকনিকে সিট পড়ছে। তো সাধারণ যাতায়াতে ভালুকা থেকে তুমি যদি বাসে উঠো, বাসে উঠা থেকে হচ্ছে ময়মনসিংহ অর্থাৎ মাঝখান্দা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে সর্বোচ্চ তোমার হচ্ছে 50 থেকে 55 মিনিট সময় লাগে। তো এটা হচ্ছে তোমার হচ্ছে জ্যাম ব্যতীত যে সময়টা সেটা। এখন তুমি হচ্ছে সেফ থাকো, যেহেতু তোমার পরীক্ষার হলে অবশ্যই তোমার পরীক্ষার হলে প্রবেশ করতে হবে 9:30 এর মাঝে। তো অবশ্যই তুমি এই টাইমটা বিবেচনা করো, তোমার হচ্ছে বাসা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে, বাস ধরতে কি পরিমাণ সময় লাগতে পারে, এবং অবশ্যই কিন্তু একটা এখানে যানজটের একটা ব্যাপার থাকবে। বিশেষ করে হচ্ছে তোমাদের হয়তো এই ভালুকা থেকে ময়মনসিংহ রোড পর্যন্ত সেরকম ভাবে যানজট পাবা না, বাট তুমি যখন বাইপাস থেকে মাঝকান্দা রোডে যখন তুমি ময়মনসিংহ পলিটেকনিকের দিকে যাবা তখন কিন্তু এখানে একটা যানজট থাকবে স্বাভাবিকভাবে। তো এটা তোমাকে বিবেচনায় রাখতে হবে। বাইপাসের পর থেকে মূলত জ্যামটা বাঁচবে। আর একটা জিনিস হচ্ছে রাস্তা কিন্তু ময়মনসিংহ রুটে, ভালুকা থেকে ময়মনসিংহ রুটে কিন্তু রাস্তার কাজ চলতেছে। হ্যাঁ, সো ভরাডোবা যে ভরাডোবা এলাকায় আছে, এই ভরাডোবা থেকে কিন্তু ওই যে ময়মনসিংহ রোড ওইটা কিন্তু প্রায় মিনিমাম এমন কোনো দিন যায় না সেখানে 30 থেকে 40 মিনিটের জ্যাম না হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন। নাইমুর স্যার আর আমি হচ্ছে বিশেষ করে এই ময়মনসিংহ এর রুট ভালুকা থেকে ময়মনসিংহ রুটটা হচ্ছে আমাদের একদম মুখস্থ, কারণ আমাদের অফিসটাও তো ভালুকাতেই, তোমরা জানো ময়মনসিংহ ভালুকাতে আমাদের অফিস। আর নাইমুর স্যারের যে ভার্সিটিটা সেটা হচ্ছে ত্রিশালে, আমি হচ্ছে আবার ময়মনসিংহ পলিটেকনিক থেকে। তো হচ্ছে আমার যদিও এই সেমিস্টারে শেষ হয়ে গেল, তারপর তো আমি ক্লাস তো এখান থেকেই করছি, তো যাতায়াত ছিল আর কি, এই জন্য বিষয়টা বলতে পারলাম। এখন আবার তোমরা কেউ রংপুর থেকে রাজশাহী থেকে বইলো না, সেটা কিন্তু বলতে পারবো না, সরি। আর একটা জিনিস হচ্ছে ঢাকাবাসী, বিশেষ করে ঢাকাবাসীরা একটু ভালোভাবে সতর্ক থাকো। ঢাকাতে কিন্তু এমনি একটু তোমরা অবশ্যই এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে নেগেটিভ মার্ক থাকবে কিনা, মানে তোমরা প্রশ্ন করছো যে টিক চিহ্ন ভুল গেলে মার্ক কাটা যাবে কিনা, আবার একটা প্রশ্ন ভুল করলে সঠিকটা আবার ভরাট করে দিতে পারবো কিনা। আচ্ছা, এই ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে প্রথমত নেগেটিভ মার্কিং, তোমাদের নেগেটিভ মার্কিং থাকার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? তো এখানে তোমরা নেগেটিভ মার্কিংটা কি এইটা নিয়েও আমি প্রশ্ন দেখলাম, আমাদের গ্রুপে দেখলাম পোস্ট করছে একটা ছেলে যে স্যার নেগেটিভ মার্কিংটা কি। নেগেটিভ মার্কিংটা হচ্ছে সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একদম হচ্ছে একদম মেধাবীদের লিঙ্ক দিয়ে বের করার জন্য এই নেগেটিভ মার্কিং সিস্টেমটা থাকে, যেটা হচ্ছে যে তুমি যদি কি করো, ধরো হচ্ছে একটা ভুল অ্যান্সার করছো, ঠিক আছে? তুমি একটা প্রশ্ন ভুল অ্যান্সার দিছো, তো ভুল অ্যান্সারের বিনিময়ে সাধারণত হচ্ছে স্যার কত 0.25 মার্ক, তাই না? সাধারণত 0.25 মার্ক মাইনাস করা হয় না,
মানে হচ্ছে তোমার যদি 4টা ভুল হয় তাহলে 1 মার্ক কাটা যায় সাধারণত। এটা কম বেশি হতে পারে পরীক্ষার সিস্টেম অনুযায়ী, এটা সাধারণত নেগেটিভ মার্কিং থাকে। বাট তোমাদের ডিপ্লোমা অ্যাডমিশন অর্থাৎ এই ভর্তি পরীক্ষার পরীক্ষাতে তোমাদের জন্য নেগেটিভ মার্কিংটা থাকবে না। সো এটা নিয়ে কারো কোনো টেনশন নাই। এবং তাই বলে যে তুমি একটা বিষয় হচ্ছে তুমি দেখলা অ্যান্সার করতে পারলা না, বাট তুমি আন্দাজে একটা দিয়ে দিলা, তা কিন্তু না। আমি এই বিষয়টা বলতেছি তোমরা কিভাবে সিরিয়াল অ্যান্সার করবা, ঠিক আছে? তার আগে আমি হচ্ছে মাহাদি একটা সাধারণ প্রশ্ন করছো যে স্যার একটা প্রশ্নে ভুল হলে সঠিক হুম। দাগাই দিলে সেটা পুরোটা ভুল হবে কিনা। ধরো মনে করো একটা ওএমআর এর কয়টা থাকে, 4টা ঘর থাকে অবশ্যই, ক খ গ ঘ, 4টা অপশন। তুমি মনে করলা যে উত্তর হচ্ছে খ, উত্তর হচ্ছে কি খ, তাহলে খটা তুমি এটা পর মনে করো উত্তর ক, তুমি খটা দাগাই দিলে, ভুলে তুমি খটা দিচ্ছ, এখন তুমি কি করবা, তুমি এটা দাগাবা, দাগায় কি এই যে এটা দিবা, তাহলে কিন্তু ভুল, এটা কিন্তু ক্রস, এটা তো কিন্তু হবে না, অবশ্যই এইখানে এটা কিন্তু তোমাকে হবে না। একদম শিওর হয়ে তারপরে তারপর বিষয়টা ভরাট তুমি যদি করতে একটা হবে। ভুলেও নিজের অজান্তেও যদি তুমি একটা টাচ, একটা সিম্পল একটা একটু টাচ করো, তার মানে তোমার এই প্রশ্ন ভুল, তুমি যতই ভুল। পারো ওটা এটা কিন্তু হ্যাঁ। ভুল। সো এই যে 4টা ঘর যে থাকবে, তুমি আগে দেখবা তোমার প্রশ্নে কোনটা আনসার তোমার মনে হয়, যেটা আনসার ওইটার মধ্যে ধরবা, ধরার পরে আরেকটা জিনিস অনেকের আচ্ছা মধ্যে এই আচ্ছা হ্যাঁ। পূরণ করবা। আরেকটা জিনিস তোমাদের মধ্যে একটা জিনিস বলে রাখি, তোমরা অনেকেই বেশি টাইম বাঁচাতে যায় কি করো জানো, এই যে ধরো এই যে এটা আনসার, এটা কি আনসার, এই যে এইটুকু পূরণ করো, আচ্ছা এই যে এইটুকু স্যার, পূরণ করো, এই জিনিসগুলো ওএমআর যাতে না শিটের হয়। ব্যাপারটা বলে দিই আমি, হ্যাঁ, হ্যাঁ। ওএমএস শিটটা আচ্ছা তাহলে দেখো, বের করতেছে তোমরা তাহলে। হচ্ছে দেখো তোমাদের অনেকদিন আগে ভিডিও আমি দিছিলাম, তোমাদের গ্রুপেও আমি শেয়ার করছিলাম। তো স্যার দেখেন তো একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা ভিডিওটা। তো হচ্ছে সরাসরি তোমরা দেখো ওএমআর শিটটা তোমরা ডাউনলোড করতে পারবা। আজকে ডাউনলোড করো, দুইটা তুমি হচ্ছে প্রিন্ট করে আনো, কমপক্ষে দুইটা প্রিন্ট করে আনো। এটা ডাউনলোড করে প্রিন্ট করে এনে তুমি হচ্ছে বাসায় বসে 2বার পূরণ করো, ঠিক আছে? এতে তোমার কি হবে, এতে তোমার কিন্তু ওএমআর শিটটা বাসায় বসে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তো অবশ্যই এটা একটা নমুনা, হুবহু যেমন থাকবে তা না, কিন্তু মোটামুটি কিন্তু এই সিস্টেমটাই থাকবে। ওকে আচ্ছা দেখো, গুগলে গিয়ে সার্চ করবা ডিপ্লোমা অ্যাডমিশন ওএমআর শিট, জাস্ট ডিপ্লোমা অ্যাডমিশন ওএমআর শিটটা লিখে সার্চ করলে দেখবা এখানে হচ্ছে আমাদের এখান থেকে এই যে পাপেল এডুকেয়ার ভর্তি পরীক্ষার ওএমআর সরি ডিপ্লোমা ভর্তি পরীক্ষার ওএমআর শিট পূরণের নিয়মাবলী আমাদের পাপেল এডুকেয়ার .net থেকে একটা ব্লগ পোস্ট করা আছে, যেটাতে তুমি যদি ক্লিক করো এই এই যে পোস্ট আসবে। স্যার ক্লিয়ারলি দেখা হ্যাঁ, যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে এই যে আমাদের এই যে ব্লগ পোস্টটা চলে আসবে, তো এখানে সম্পূর্ণ নিয়মাবলী উল্লেখ করা আছে, তোমরা এটা পড়তে পারো এবং তোমরা এই ইমেজটা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবা, এটার উপর হচ্ছে ক্লিক করে ধরে রাখবা বা যেভাবে হোক, এখান থেকে যে সেভ অপশন আসবে, তুমি হচ্ছে ওপেন হচ্ছে উইথ নিউ ট্যাব, ফোন থেকেও কিন্তু একই সিস্টেম। তো এইভাবে ওপেন হবে, তুমি এখান থেকে এটাকে সেভ করে নিবা, ঠিক আছে? এখান থেকে সেভ এজ ইমেজ করে সেভ করে নিবা। আমি এটা সেভ করে নিলাম, সেভ করে নিয়ে আমি হচ্ছে এটা নোটপ্যাডে নিয়ে তোমাদেরকে বুঝাই দিই, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, তার ফাঁকে আমি দেখো, একটা প্রশ্ন উত্তর দিয়ে দেই। জি স্যার। সেটা হচ্ছে যে তোমরা অনেকে বলছো স্যার রাফের জন্য ভুলেও কিন্তু বাসা থেকে কাগজ নিয়ে যায় না, এগুলা কিন্তু করো না, ঠিক আছে? রাফ করার জন্য ওরা নির্দিষ্ট করে, যদি রাফ করার জন্য ওরা নির্দিষ্ট কাগজ দেয় তাহলে ওরাই দিবে, না হচ্ছে তোমার প্রশ্নে নিজে যে প্রশ্ন দিবে এই প্রশ্নের মধ্যে তোমরা রাফ করবা, ঠিক আছে? এই প্রশ্নের মধ্যে রাফ করবা, বাট ভুলেও কেউ বাসা থেকে কোনো কাগজ কিচ্ছু নিবা না, এগুলা যাতে খেয়াল আচ্ছা থাকে মাথায়। এই ব্যাপারে স্যার পেন্সিল ব্যবহারের সুযোগ আছে কিনা, যদি তারা যদি ওই প্রশ্নে যদি স্যার পেন্সিল ইউজ করে না না, পেন্সিল ইউজ করার ওইরকম সিস্টেম নাই, কারণ পেন্সিলটা ইউজ করতে, বিশেষ করে পেন্সিলের না নেওয়ার কারণ হচ্ছে এই যে তোমরা অনেকে কি করে এই ওএমআরটার মধ্যে পেন্সিল ইউজ করে, না না না, ওএমআর এ তো অবশ্যই পেন্সিল ইউজ ইউজ করা করা যাবে। যাবে না, এই ওএমআর এ জিনিসটা একদম খেয়াল কিন্তু রাখবেন। তোমার ওএমআর শিটের মধ্যে লেখা থাকবে যে অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা বৃত্তগুলো ভরাট করতে হবে। পেন্সিল নিয়ে গেলে শুধুমাত্র যদি প্রশ্নের মধ্যে তুমি যদি দাগাইতে পারো তুমি সেই ক্ষেত্রে, হ্যাঁ, বাট ভুলেও যাতে এই ওএমআর শিটে কিন্তু পেন্সিল, কারণ এটা কিন্তু মেশিন কর্তৃক কিন্তু একটা কি দেখবে ওরা, কিন্তু হাতে দেখবে না। সো পেন্সিল কিন্তু পেন্সিলের কালে কিন্তু মেশিন সেটা কি টাচ করতে পারবে না, তখন কিন্তু তোমার এটা কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখো। আমি মনে করি তোমরা কলম দিয়ে দাগাইতে পারো, কলম তোমাদের প্রশ্ন হয়তো অনেক বড়ই দিবে, রাফ করার জন্য জায়গা দিবে, আর রাফ তো লাগতে হয়তো নাও লাগতে পারে, তোমাদের তো ক্যালকুলেটর ইউজই করতে দিচ্ছে, ওইরকম ম্যাথই দিবে। তুমি এইটুকু শিওর থাকো যে এনশিওর থাকো তোমাদের প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়, কঠিন আসবে না ইনশাল্লাহ। হুম। আচ্ছা এখানে হচ্ছে ওএমআর শিটটা দেখো, এই যে এখানে যে ওএমআর শিটটা আছে এটা একটা নমুনা ওএমআর শিট, তো এটা দেখে আমি তোমাদেরকে পূরণ করে দেখাই দিচ্ছি। তো এখানে যে ব্যাপারটা দাঁড়াবে সেটা হচ্ছে, প্রথমত তোমার এখানে অংশ একটা ওএমআর শিটে হচ্ছে এখানে মূলত দুইটা অংশ থাকবে, ঠিক আছে? তো দুইটা অংশের মধ্যে এই যে প্রথম অংশটা তোমরা এসএসসি পরীক্ষা যেমন দিছো, তোমাদের যে খাতার ওএমআর শিটটা ছিল না, খাতার ক্ষেত্রে কিন্তু সবার জন্য সেম ছিল। তোমাদের যে ভোকেশনাল বলো জেনারেল বলো, মূল যে খাতাটা সেটার জন্য কিন্তু তোমাদের যে লিথো কপিটা ওএমআর শিটটা এটা কিন্তু সেম ছিল। যেমন একটা অংশ ছিল যেটা হচ্ছে তোমরা কি করছো, পরীক্ষার হচ্ছে
পরীক্ষা শেষ হওয়ার 15 মিনিট আগে বা 20 মিনিট আগে হচ্ছে এটাকে ছিঁড়ে স্যারদের কাছে জমা দিতে হচ্ছে, এরকম ব্যাপারটা। তো এখানে হচ্ছে একই বিষয় থাকবে। তো এখানে তোমরা হচ্ছে মূলত যে অপশন গুলো থাকবে সেটা হচ্ছে দেখো, আমি এখানে নমুনা যেটা তৈরি করছিলাম সেখানে হচ্ছে তোমাদের কি দিছিলাম যে সেট কোডটাকে আমি হচ্ছে ক খ দিয়ে রাখছিলাম, কেমন, ক খ দিয়ে রেখেছিলাম। বাট তোমরা কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা পাইছো, সেই অ্যাডমিট কার্ডের মধ্যে কিন্তু তোমাদের যে প্রশ্নের সেটটা সেটা কিন্তু, অর্থাৎ তোমাদের যে সেট কোডটা সেটা কিন্তু একদম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো এই সেট কোডটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে, বা এই সেট কোডটা পূরণ করার অপশন থাকবে। কিভাবে থাকবে? মেঘনা, যমুনা, পদ্মা, সুরমা, যার যেটা আসছে সেট কোড, সেই অনুযায়ী এখানে ক খ গ ঘ এরকম ভাবে অপশনের মধ্যে তোমাদের ওই সেট কোড সেট গুলার নাম থাকবে। তো সেইটাকে কি করতে হবে, তোমার ওই পাশের যে বৃত্তটা থাকবে সেটাকে বল পয়েন্ট কলম দ্বারা, কালো কালির বল পয়েন্ট কলম দ্বারা কি করতে হবে, পূরণ করতে হবে। অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে যেটা আছে সেটা, এখানে উস্তাদি করে তোমার পিছনে একজন পড়ছে তার সাথে ম্যাচ করার জন্য যাতে তুমি প্রশ্ন নিতে পারো চুরি করে, তো এবং হেল্প নেবা, এইভাবে তুমি হচ্ছে তোমার মন মতো একটা পূরণ করে দিলা, তা কিন্তু হবে না। কারণ তোমার অ্যাডমিট কার্ডে যেই সেট কোডটা আছে সেটা কিন্তু ভর্তি পরীক্ষার যে ডাটাবেসটা সেখানে কিন্তু আছে, এবং সেই অনুযায়ী কিন্তু তোমার ওএমআর শিট থেকে সেই সেট অনুযায়ী কিন্তু তোমার খাতা দেখা হবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবা। ওকে, তো সেট কোডটা এইভাবে পূরণ করে দিবা। তারপর তোমার আর একটা অপশন থাকবে, সেটা হচ্ছে কি, অবশ্যই তোমার যে অ্যাডমিশন রুল, ঠিক আছে, অ্যাডমিশন রুল বলতে অর্থাৎ ভর্তি পরীক্ষার যে রুলটা তুমি পাইছো তোমাদের যে অ্যাডমিট কার্ডটা, সেখানে তোমার যে অ্যাডমিশন রুলটা আছে, তো সেই অ্যাডমিশন রুলটা তোমার যতগুলা সংখ্যা আছে সবগুলো সংখ্যা কি করতে হবে, এই যে এই ঘরটাতে পূরণ করতে হবে, এবং প্রত্যেকটা ঘরের যে সংখ্যাটা আছে সেটার বৃত্তটা তোমাকে কি করতে হবে, এইভাবে ভরাট করে দিতে হবে, অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা। অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, যাতে করে একটা বৃত্ত ভরাট করতে অন্য একটা বৃত্ত ভরাট না হয়ে যায়, বা এখানে সংখ্যা লিখছো আরেকটা, এখানে তুমি ভরাট করে ফেলছো আরেকটা, এরকম যাতে না হয়। আর এরকম যদি অবশ্যই চেষ্টা করবা, অবশ্যই সতর্ক থাকবা যাতে না হয়। যদি ভুলক্রমে অন্য একটা ফোঁটা বা এরকম কিছু হয়, অবশ্যই তোমার হলে যে টিচার বা যিনি ইনভিজিলেটর বা গার্ড থাকবেন তাকে কিন্তু অবশ্যই জানাবা। তুমি বলবা আমি যদি এখন, আমি তো ভুল করে ফেলছি, আমি যদি এখন জানাই স্যার আমাকে বকা দিবে, স্যার আমাকে বকবে, আমি হচ্ছে সবার সামনে সবাই হয়তো মনে মনে আমাকে নিয়ে হাসাহাসি করবে যে আমি এটা ভুল করে ফেলছি। এটা ভেবে যদি তুমি লজ্জায় যদি না বলো, তাহলে তোমার ওই পরীক্ষা দেওয়া দরকার নেই, বরং তুমি হচ্ছে লজ্জায় হচ্ছে পরীক্ষার হল থেকে বের হয়ে চলে আসো। কারণ তোমার রেজাল্ট এমনিতেও আসবে না যদি তুমি ভুল করো, এবং সেটা যদি সেখানে থাকা গার্ডকে না জানাও। ভুল যদি হয়ে যায় অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে, ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা, এবং এইখানে তোমাদের যে ব্যাপারগুলো থাকতে পারে সেটা হচ্ছে তোমার তোমার নাম লিখতে বলতে পারে ইংরেজিতে, তারপর হচ্ছে তোমার স্বাক্ষরটা দিতে বলতে পারে। তো এখান থেকে হচ্ছে তোমার বাবার নামটা নিতে পারে, তোমার মায়ের নামটা নিতে পারে ইংরেজিতে। এটা হচ্ছে অপশনাল বিষয়, এগুলো থাকতে পারে না থাকতে পারে, তবে মাস্ট তোমাদের হচ্ছে সেট কোডটা থাকবে। তারপর হচ্ছে অবশ্যই তো ভর্তি পরীক্ষার যে রোল নাম্বার সেটা তো থাকবেই, তাই না? আচ্ছা, তাহলে এটা হলো বেসিক, এটা হচ্ছে তোমার যে ওএমআর শিটটা সেটার যে প্রথম অংশটা যেটা তুমি পূরণ করবা, তোমার তথ্যগুলো, ব্যক্তিগত তথ্যগুলো, অর্থাৎ এটা যে তোমার খাতা সেটা যে আইডেন্টিফাই করবে সেই অনুযায়ী। এবং অবশ্যই এই যে এরকম ঘর থাকবে এবং ঘরের মধ্যে লেখা থাকবে যে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না, বা এই বক্সের মধ্যে দাগ দেওয়া নিষেধ। এখানে কিন্তু ভুলেও ভুল করেও টাচ করা যাবে না। এখানে ভুল করে ফেলছো বললা ঠিক আছে, এটা হচ্ছে নোট করে ফেলবে, বা এই এই ঘরগুলোতে যাতে করে কোনো ভুল না হয়। কারণ এটাই হচ্ছে কিন্তু তোমার যখন এটা ছিঁড়ে ফেলবে, যখন এই যে অংশ দুটা ছিঁড়ে ফেলবে, যে এমসিকিউ এর অংশটা এবং তোমার লিথুর অংশটা যখন ছিঁড়ে ফেলবে, তখন কিন্তু সম্পূর্ণ খাতা দুটা আলাদা, কোনটা কার কিভাবে বুঝবে? তো এটা কিন্তু মূলত হচ্ছে কি, যখন হচ্ছে আহ তোমাদের ওএমআর মেশিনে যখন দিবে তখন হচ্ছে এই যে প্যাটার্নটা এবং এই প্যাটার্নটা হচ্ছে সেম, এই অনুযায়ী কিন্তু মূলত মিল করে তোমাদের এই খাতাটাকে তোমার রুল অনুযায়ী সাজানো হবে। এই হচ্ছে বিষয়, তো এগুলা খেয়াল রাখতে হবে। আর এরপর হচ্ছে তোমাদের মেইন যে উত্তরপত্রটা সেটা, ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমাদের উত্তরপত্র, কেমন দেখা যাচ্ছে? এখানে একটা জিনিস অ্যাড করে দেই, সেটা হচ্ছে যেখানে থেকে সুন্দর করে বলা আছে দেখো, পরিদর্শকের স্বাক্ষর। হ্যাঁ হ্যাঁ এই স্বাক্ষরটা অনেক সময় দেখো স্যাররা অনেকজনের তো স্বাক্ষর করবে, অনেক সময় হইতেই পারে যে স্যার মনে নাই তোমারটা স্বাক্ষর না করতে পারে। বাট তোমার কিন্তু মনে রাখতে হবে, এখানে তোমার যদি স্বাক্ষর না আসে স্যারের, তুমি বলবা যে স্যার আমার এই স্বাক্ষরটা করা হয়নি। যদি এটা না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই ওএমআর শিট কিন্তু বাতিল বলে ঘোষণা হবে। ঠিক আছে, এই ওএমআরটা কিন্তু তোমাদের কি করে দিবে, বাতিল করে দিবে। সো এই জিনিসটা খেয়াল রাখো, এই যে পরিদর্শকের স্বাক্ষর এখানে একটা আছে, আর এই দেখো কালো ভূত হয়ে আছে আমরা স্যার সবাই।
হ্যাঁ, বুঝলেন আমরা ভাই? আপাতত আমরা কালো বুঝতে এটা থাকি। বলবেন না, একটু লাইটটা বাড়ায় নিতাম স্যার। আচ্ছা দেখো তাহলে পুরো এই জিনিসটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে? যদি স্যার অনাকাঙ্ক্ষিত ভাবে যদি এমন হয় যে কি যে পরিদর্শকের স্বাক্ষর, এই স্বাক্ষরটাই তোমাদের মিস হয়ে স্যারকে তোমরা সুন্দর করে বলবা, আবার মার্জিত ভাষায় বলবা, আবার এমন ভাবে বলবে না স্যার আমার একটা স্বাক্ষর করে দেন, এইভাবে যদি না হয় মার্জিত ভাষায় বলবা স্যার একটু এদিকে হাত তুলবা আগে, তারপরে স্যারই বলবে যে কি হয়েছে, স্যার আমার এখানে স্বাক্ষর করা একটু হয়নি, আচ্ছা, এবার এখানে মার্জিত ভাষায় আরেকটা থাকবে, ঠিক বিষয় আছে? দেখেন স্যার, একটু ক্লিয়ার করে। এখানে একজন মানে মানে বেশি পণ্ডিতি, অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে, তোকে বলছে অষ্টম শ্রেণীর অ্যাডমিট কার্ড নিতে, তুই কি তোর অ্যাডমিশনের যে অ্যাডমিট কার্ডটা সেটা ডাউনলোড করিস নাই, প্রিন্ট করিস নাই, কালকে পরীক্ষা দিতে যাবি না? হ্যাঁ, তো ওইখানে তো বাংলাতে লেখা আছে নিয়মগুলো রে বাবা, এখানে তো বলে দিছে। তোদের প্রথম নিয়মটা হচ্ছে যে পরীক্ষার হলে 30 মিনিট আগে বসাইতে হবে। পরীক্ষা শুরু হবে কয়টায়? 10টায়। অবশ্যই 9:30-এর মাঝে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে, স্বাভাবিক নিয়ম। দ্বিতীয় নাম্বারে বলছে যে পরীক্ষার্থীকে এসএসসি বা সমমানের পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে। এখানে কোথাও লেখা আছে যে তোর হচ্ছে জেএসসির বা অষ্টম শ্রেণীর অ্যাডমিট কার্ড চাইছে? মানে বেশি বুঝিস তোরা আর কি। আর আরেকটা বিষয়, অনেকে বলতে স্যার ফটোকপি নিলে হবে কিনা, এখানে কোথাও কি উল্লেখ করছে ফটোকপির কথা? আবার বলবি স্যার মূল কপির কথা তো উল্লেখ করে নাই। মূল কপির কথা উল্লেখ করা লাগবে কেন? এখানে তো বলে দিচ্ছে তোর এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মানে বোঝাচ্ছে হচ্ছে তোর যে মূল কপি দুইটা আছে সেটা। যদি ফটোকপি হইলে হয়তো সেখানে ফটোকপির কথা তারা উল্লেখ করে দিত, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এখানে এই যে মোবাইল ফোন নেওয়া যাবে না, প্রোগ্রামেবল ক্যালকুলেটর নেওয়া যাবে না, তারপর হচ্ছে স্মার্ট ওয়াচ। মানে ডিজিটাল কোনো ডিভাইস স্মার্ট নেওয়া যাবে ওয়াচ, স্মার্ট ওয়াচ, ওই যে স্মার্ট ওয়াচ, বুঝছিস তো? তোরা হচ্ছে স্মার্ট পোলাপান যারা আছিস, তোরা তো আবার এই যে আমাদের মতো অ্যানালগ ঘড়ি ইউজ করিস না, আমরা তো আবার আহ, পুরান যুগও না, তোদের মতো আবার নতুন যুগেরও না, তো আমরা অ্যানালগ ঘড়ি ইউজ করি, আমারটা অ্যানালগ। তো তোরা আবার স্মার্ট ওয়াচ ইউজ করতে পারিস, তো স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালাউড না, ঠিক আছে? তো পরীক্ষার কেন্দ্রে ঢোকার সময় আবার গার্ড ধরবে, তখন কান্নাকাটি করবে যে এটা কার কাছে দিবে, এটা কার কাছে দিবে, তো অবশ্যই সতর্ক থাকবি। আর হচ্ছে আর ক্যালকুলেটর বিষয় তো বলে দিছি। তো পরীক্ষা জ্যামিতি বক্স, পেন্সিল বক্স, তারপর হচ্ছে স্কেল, সেট স্কোয়ার, কম্পাস, এগুলা এগুলা দিয়ে এবং তুই কি কোনো করবি? প্রকার তথ্য আদান প্রদান কাজে ব্যবহারযোগ্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না। অর্থাৎ জ্যামিতি বক্স নেওয়া যাবে না, পেন্সিল বক্স নেওয়া যাবে না, কোনো বক্স লাগবে না, তোর কিচ্ছু লাগবে না। তুই তোর এসএসসির অ্যাডমিট কার্ডটা নিবি, তোর এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিবি, তোর হচ্ছে আর যে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, তো এটা তো মাস্ট, এটা তোর আলাদাভাবে উল্লেখ করার দরকার নাই, কারণ এই নিয়ম কানুন গুলাই ওর মধ্যে লেখা আছে। এখন তুই যদি বলিস স্যার অ্যাডমিট কার্ড তো নিতে বলে নাই, যেটা ডাউনলোড করছি, তো এটা কিন্তু অবশ্যই নিতে হবে। তো এই তিনটা জিনিস, আর হচ্ছে একটা কলম যদি নিয়ে তো নিলি, হচ্ছে সেফ থাকার জন্য দুইটা কলম নিলি, কারণ হচ্ছে এখানে তোদের হচ্ছে যে শুধু বৃত্ত ভাগ করতে হবে, তো তো সেফ থাকার জন্য দুইটা কলম নিলি। তো এইটুকু সরঞ্জাম হলে তোর পরীক্ষা আনা, আর একটা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর, ঠিক আছে? এইটুকুতেই তোদের পরীক্ষা হয়ে যাবে। তোর স্কেল লাগবে না, কারণ ওএমআর শিটে তুই রুলার করবি, রুলার করা লাগবে না। তো স্কেলের দরকার নাই, জ্যামিতি বক্সের দরকার নাই, ঠিক আছে? পেন্সিল বক্সেরও কোনো দরকার নাই, ঠিক আছে? তো পরীক্ষার হলে কোন কোন বিষয়গুলো নিয়ে যেতে হবে এটা সম্পর্কে আশা করি তোর একটা আইডিয়া পাইছস, কেমন? আচ্ছা, দেখ এখানে কিন্তু আমরা হচ্ছে হচ্ছে এই যে ওএমএস শিটের সকল কিছু ওএমআর কিন্তু শিটে বলে সকল দিচ্ছে। কিছু দেখলাম, এই কিন্তু যে হচ্ছে বাবার নাম, মায়ের নাম, এগুলো কিন্তু একটু খেয়াল হ্যাঁ রাখিস। এগুলা এই খেয়াল রাখিস। পিতার নামের জায়গায় অনেক সময় করিস তোরা কি, পিতার নামের জায়গায় মানে বেশি এক্সাইটেড হয়ে মাতার নাম লিখে মাথার ফেলিস। নাম তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখিস। আরেকটা পণ্ডিত আছে, অনেক এক ধরনের পণ্ডিত আছে, ওই যে বাসায় যে বাবা মা যে ডাকে, বা একটা আলাদা একটা নাম থাকে, সবার একটা নাম থাকে, নিকনেম থাকে, ওইরকম ভাবে ওইটা লিখিস না। তোর অ্যাডমিট কার্ডে যে অ্যাডমিট বাবার কার্ড নাম আছে অবশ্যই, সেম টু সেম, ওইখানে যদি সব ব্লক অক্ষরে ব্লক মানে কি, ওই যে এই যে সব দেখো, ইংলিশে তোমরা থাকে তোমরা তো হচ্ছে ইংলিশে এই লিখবি, প্রবেশপত্রটা তো সবার কাছেই থাকবে, তাই না? এটা ঠিক যদি আছে? আমার কাছে ব্ল্যাঙ্ক, এগুলো যাতে খেয়াল তারপরও থাকে। এখানে তোমার নাম আছে, তোমার বাবার নাম, মায়ের নাম আছে, তো এই অনুযায়ী হচ্ছে বানান সহ এই অনুযায়ী পূরণ করবা, ঠিক আছে? বা এসএসসি অ্যাডমিট রেজিস্ট্রেশন থাকতেছে সেটা দেখে দেখো পূরণ করতে পারো, কেমন? তো অবশ্যই বানানটাকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আসলে হচ্ছে আমরা মূল অ্যান্সার পত্রটা তোমরা কিভাবে পূরণ করবা, এবং হচ্ছে কোন সিরিয়ালে পূরণ করলে তোমাদের জন্য সুবিধা হবে। স্যার ক্যামেরাটা মনে হয় চলে গেছে। তো এখানে দেখো এই যে বিষয়টা, এটা হচ্ছে আমাদের মূল নম্বর পত্র। আর স্যার কিন্তু তোদের হচ্ছে এই স্বাক্ষরের ব্যাপারটা বলছে, তো পক্ষ পরিদর্শক যে হচ্ছে তোর হলে গার্ড থাকবে, তারা যে স্বাক্ষরটা করবে এটা মিস হইতে পারে, তো অবশ্যই যদি মিস করে কোনো ভাবে, সেটা কিন্তু তুই নিজে থেকে দাঁড়িয়ে স্যারকে বলবি স্যার আমারটা স্বাক্ষর হয় নাই, স্যার স্বাক্ষর করে দিবে। ওকে, আচ্ছা, এখন দেখ এই যে এটা যে পূরণ করবি, তো এই ক্ষেত্রে দেখ তোদের হচ্ছে যে সিরিয়ালটা থাকবে এইভাবে, ঠিক আছে? যে এমসিকিউ গুলা থাকবে সেই এমসিকিউ গুলার ভিত্তিতে এইভাবে সিরিয়ালই থাকবে। তো
তো হুবহু যে এখানে 1 থেকে 20 পর্যন্ত আছে, 20টা থাকবে এইভাবে যে থাকবে তা কিন্তু না, মূলত এইভাবে থাকবে আর কি। তো ধর এটা 1 নাম্বার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এইভাবে সিরিয়ালি আছে। তো 1 নাম্বারের জন্য এখানে একটু হচ্ছে অ্যাড করি, সেটা হচ্ছে তোদের এক্সামটা শুরু হয়ে গেছে, মাত্র শুরু হয়ে গেল তোদের এক্সামটা শুরু হলেও আমাদের লাইভটা শেষ হওয়ার পরে চেষ্টা করবি এক্সামটা দেওয়া, ঠিক আছে? লাইভটা শুন, তোরা হয়তো অনেকে দেখবি স্যার আমাদের 2 মিনিট বা 5 মিনিট লস করতেছে, বাট এটা তোদের জন্য অনেক ইফেক্টিভ, ঠিক আছে? এই জিনিসটা একটু ক্লিয়ার করলাম যে এই লাইভটা আমরা বেশি করে টাইম দিব না, এটা শেষ করতেছি, শেষ করার পরে তোরা এক্সামটা দিয়ে দিস, ঠিক আচ্ছা, আছে? আবার বেশিক্ষণ শুরু বলতে হয়ে গেছে। স্যার সব কথাবার্তা তো বলা বলা শেষই। শেষই প্রায়, এখন হ্যাঁ। ওই এটা হচ্ছে পূরণের ব্যাপারটা হচ্ছে একটু বলে দিই, আর হচ্ছে কিভাবে সিরিয়ালি আনসার করবে তার এটা একটু বলে দিই। আমরা 5-7 মিনিট সময় লাগবে। হ্যাঁ, আর তো 5-7 5-7 মিনিট সর্বোচ্চ একটু 10 মিনিট, 5-7 মিনিট একটু লাইভে থাকো তোমরা, তারপর হচ্ছে পরীক্ষাটা দিয়ে দাও, লাইভটা শেষ করে দিই আমরা, তারপর তোমরা কমেন্ট সেকশন থেকে লিংকে ঢুকে পরীক্ষাটা দিয়ে ফেলো, ওকে? আচ্ছা, তো এখানে দেখো, এই যে দেখো হচ্ছে কি, তুমি প্রশ্নটা যখন হাতে পাবা, তো প্রশ্ন হাতে পাইলা তুমি হচ্ছে অবশ্যই 1 নাম্বার থেকে দেখবা। আর সেটের বিষয়টা তো তোমরা জানোই, যার যে সেট, সেই সেটের প্রশ্নের যে সিরিয়ালটা, প্রশ্ন কিন্তু একই থাকবে। অর্থাৎ এখানে পার্থক্যটা হবে তোমার যে প্রশ্নটা 1 নম্বরে আছে, অন্য সেটে সেটা 70 নম্বরে থাকতে পারে, বা অন্য সেটে সেটা 35 নম্বরে থাকতে পারে, বা অন্য সেটে যেটা 2 নাম্বার আছে সেটা তোমার হচ্ছে 18 নম্বরে থাকতে পারে, এইভাবে আর কি সিরিয়ালটা উল্টা উল্টা থাকবে, কিন্তু প্রশ্ন কিন্তু একই। এমন না যে যার হচ্ছে যমুনা সে হচ্ছে এক রকমের সহজ প্রশ্নে পরীক্ষা দিবে, যার হচ্ছে মেঘনা সে কঠিন প্রশ্নে পরীক্ষা দিবে, তা কিন্তু না, প্রশ্ন একই, শুধু সিরিয়ালটা উল্টা পাল্টা। তো এই ক্ষেত্রে কিন্তু একজন আরেকজনের হেল্প, এই 1 নাম্বারটা কি রে একটু বলে খেয়াল দে তো, রাখিস এই জিনিস, এই ব্যাপারটা কিন্তু অসম্ভব, এটা করা যাবে না। এই জিনিসটা কিন্তু খেয়াল রাখিস। সেট মিললেও করবি না, কেন করবি না? দেখ, আচ্ছা একটা বিষয় আমি ক্লিয়ার করি, তোরা যারা পরীক্ষা দিবি, ভর্তি পরীক্ষা, তোদের সবারই চান্স হবে ইনশাল্লাহ, তোরা সবাই চান্স পাবি, ঠিক আছে? এখানে কেন বললাম কথাটা, সেটা হচ্ছে যে এবারের হচ্ছে আবেদনের সংখ্যাটাও মোটামুটি কম, ঠিক আছে? সেই অনুযায়ী একটা ব্যাপার। আর হচ্ছে ভর্তি পরীক্ষাটাও মোটামুটি সহজই হবে, তোরা সবাই ভালো মার্কই পাবি। এবং এখানে কম্পিটিশনটা হবে মূলত, তুই যেটা প্রথম চয়েস দিছস অবশ্যই সেটা অন্যান্য শিক্ষার্থীরাও সেরকম পছন্দটাই প্রথম চয়েসে দিছে। তো এখানে কম্পিটিশনটা হবে হচ্ছে মার্ক নিয়ে, কে কত বেশি মার্ক পাইছে, কার মার্ক বেশি, এবং কার প্রথম চয়েসে চান্স হবে এটা নিয়ে। তো অবশ্যই 1 মার্ক 2 মার্ক, এটা কিন্তু অনেক ডিফারেন্স বা অনেক পার্থক্য তৈরি করবে। তো অবশ্যই কিন্তু আমি এটা এটা বলতে পারি যে স্যার হিংসামি শেখাচ্ছেন আমাদের, হ্যাঁ হিংসামি শেখাচ্ছি, কারণ এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে টিকে থাকতে হলে হিংসামি করতে হবে, কোনো উপায় নাই। তোরা হচ্ছে আমাদের কোর্সের শিক্ষার্থী, সবাই একই হলে পড়ছস, তারপরেও কেউ কারোর দিকে তাকাবি না, নিজের জ্ঞানে নিজের যোগ্যতায় পরীক্ষা দিবি, যে মার্কটা আসবে সেই মার্ক নিয়ে হচ্ছে তোর চান্স হবে, এটাই বিষয়। কারণ তুই হচ্ছে একজনের কাছে জিজ্ঞাসা করবি, সে তোকে ভুল বলে দিয়ে তোর থেকে একটা মার্ক কমায় সে হচ্ছে 1 মার্ক আগায় থাকলো, এরকম বিষয়। আমি তোকেও উপদেশ দিব যে কেউ যদি জিজ্ঞাসা করে তোকে, তুই পারলে তাকে একটা ভুল বলে দিবি, পারলে একটা ভুল বলে দিবি, মাথায় রাখিস, তোরা ঠিক যে আছে? তো নিজেদের স্বপ্ন পূরণ করবি, এখানে তোদের স্বপ্ন পূরণ করতে গেলে আরেকজনের স্বপ্নটাকে নষ্ট করতে হবে, এই জিনিসটার হ্যাঁ, জন্যই এই কারণ হচ্ছে খেয়ালটা রাখবি। কারণ হচ্ছে তুই যখন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ মার্ক পেয়ে প্রথম চয়েসে চান্স পাবি, তখন ওই তোর প্রথম চয়েসটা যায়, আরেকজন যে প্রথম চয়েসে রাখছিল তার যে মার্ক কম আসছিল তোর থেকে, তার সিটটা কিন্তু তুই নিলি, তাহলে এখানে কিন্তু তুই অলরেডি তাকে একটা হচ্ছে কম্পিটিশনে হারিয়ে মন খারাপ বলিস, পরাজয় বলিস, এটা করে দিছিস। তো পরীক্ষার হলে এই ব্যাপারটা চলবে, ঠিক আছে? তুই না করিস, তুই ভালো মানুষ, তুই সৎ মানুষ, কিন্তু অপরজন কিন্তু সৎ হবে না। আচ্ছা, আর তো একটা জিনিস এটা একটু হচ্ছে একটা ক্লিয়ার ব্যাপার। করে দিতেছি তোদেরকে, তোরা পরীক্ষা যখন দিয়ে আসবি, দিয়ে আসার পর তোরা অন্য কোনো জায়গায় ছুটাছুটি করা দরকার নেই, তোদেরকে আমরা এখানে কি আমরা তোদের লাইভ লাইভের মাধ্যমে তোদের প্রশ্ন সলভ করাবো, এবং তোদের কোন মার্কসে কাট মার্কস কত হইতে পারে, কতটা তোদের চান্স হওয়ার পসিবিলিটি আছে, কে কোন সাবজেক্ট পাইতে পারিস, এগুলো নিয়ে আমরা তোদের পরীক্ষা হওয়ার শেষে, কারণ শুক্রবার তো নামাজের ঠিক পর পরে কি তোদের আমরা নামাজ ঠিক পর পরে, মানে 2টা বা সর্বোচ্চ 4টা, এই টাইমটার মধ্যে কি তোদের আমরা লাইভে ইনশাআল্লাহ চলে যাবো, হ্যাঁ, ঠিক আছে? এইটার জন্য তোরা যে অন্য জায়গায় দৌড়াদৌড়ি করা লাগবে বা টেনশন থাকা লাগবে, কোন টেনশন কারণে, আমরা তোদের সলভ করাবো, তোদের কোন মার্কস থাকতে পারে, প্রশ্ন প্যাটার্ন কেমন হয়েছে, বা প্রশ্ন কত মার্কসে তোদের সম্ভাবনা থাকতে পারে যে চান্স হবে, এবং তোরা এটা নিয়ে ধারণা নিয়ে পাওয়া যাবি যে তোরা চান্স পাবে। আর রেজাল্ট তোদের 4 তারিখে, সো তার আগে এইটা নিয়ে তো লাভালাভি করার দরকার নেই, আমরা তোদের এক্সাম শেষে আমরা এটা পুরোটা কোর্সের 70টা এমসিকিউ আমরা তোদের সলভ করাবো, সেই অনুযায়ী তোরা দেখতে পাবি তোদের কয়টা হয়েছে বা কাট মার্কস কত হইতে পারে এই প্রশ্নে, সবকিছু নিয়ে কি আমরা এটা আলোচনা করবো ইনশাল্লাহ। আর যারা যারা চান্স পাবি, যারা যারা চান্স পাবি না তাদের নিয়ে আগে একটু বলি না, চান্স যারা পাবি না, আছে অনেকেই আছে যারা হয়তো চান্স পাবে না, অনাকাঙ্ক্ষিত অনেক কারণে হয়তো চান্স না পেতে পারিস, এখন চান্স না পাইলে যে তোর জীবন শেষ এমন না জিনিসটা,
বুঝতে পারছিস? জিনিসটা কিন্তু এমন না, এই জিনিসগুলা তোরা আমার ওই তোর মেহেদী স্যার যেটা বললো, তোরা সবাই চান্স পাবি, যে এখন মাত্র ওয়াচিং কত আছে, 402 আছে, এই যে 402, এই যে তোরা সবাই চান্স পাবি ইনশাল্লাহ। এই জিনিসটা খেয়াল রাখিস, তোরা সবাই চান্স পাবি ইনশাল্লাহ। এই জিনিসটা তাদের মেহেদী স্যার যেটা বললো, আর আমরা যেভাবে ডেডিকেশন দিয়ে পড়াইছি, যারা আমাদের পেড কোর্সে আছে আছে ওদের কথা আমরা নাই বললাম, যারা আমাদের ফ্রিতে আসবে, ফ্রি কোর্স, আমাদের মনে হয় না এবারে স্যার একটা জিনিস হয়তো আমার সাথে এগ্রি হবেন, যেটা হচ্ছে যে এই এই সেশনে 25-26 সেশনে সবচেয়ে ফ্রি ক্লাস মনে হয় আমরা নিছি, হ্যাঁ, এবং পেড কোর্সের থেকে আমরা যা ক্লাস তার থেকে বেশি কিন্তু আমরা এখানে ক্লাস। আচ্ছা এটা আসলে ঠিক স্যার আছে? আমরা অনেকবার বলছি, হ্যাঁ। আমাদের আর বলার দরকার নাই, কারণ আমাদের শিক্ষার্থীরা জানে। আমাদের কিন্তু স্যার পেইড ব্যাচে যারা আছে তারা কিন্তু আমাদেরকে ব্লেম দিছে হ্যাঁ, যে স্যার আপনারা আমাদেরকে কোর্সে ভর্তি করালেন কিন্তু বেশিরভাগ ক্লাস আপনারা ফ্রিতে ফ্রিতে দিচ্ছেন, দিচ্ছেন। এটা কিন্তু আমাদের তো বলছে অনেকে। এটা আসলে কি করব, এবার হচ্ছে একদম নতুন প্রথম ছিল তো। তো, প্রথমবার ছিল তো, এই জন্য আর কি হচ্ছে আমরা হচ্ছে সবার উদ্দেশ্যে আর কি হচ্ছে জানান দিছিলাম। তো আচ্ছা এটা বিষয় না। তো স্যার যেটা বললো যে তোমাদের ভর্তি পরীক্ষার যে প্রশ্নটা, সেটার সলিউশন ক্লাস বা সলিউশন লাইভ কিন্তু আমরা তোমাদের আগামীকালকে হচ্ছে পরীক্ষার পরবর্তী সময়, অর্থাৎ যেহেতু শুক্রবার জুমার নামাজের পর আমরা হচ্ছে লাইভে আসবো এবং পরীক্ষার প্রশ্নটা সলিউশন করব। তো ভর্তি পরীক্ষায় তুমি কোন কোন অ্যান্সারটা দিছো এটাকে একটু মাথায় রাখবা, তারপরে আমাদের সাথে হচ্ছে একটু হচ্ছে নিজেকে হচ্ছে শান্ত করার জন্য মিলিয়ে নিবা, কেমন? এবং এই প্রশ্নটা হচ্ছে মিলিয়ে যতটুকু একটা আইডিয়া পাওয়া যাবে, সেই আইডিয়া থেকে কিন্তু আমরা একটা ধারণা দিতে পারবো যে তোমরা এখান থেকে কত মার্ক পেলে কার কোথায় চান্স হবে, বা কত মার্ক পেলে হচ্ছে এখান থেকে চান্স হবে, এবং কত মার্ক পেলে তোমাদের হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে না। ওই যে তোমরা যেটা হচ্ছে পাস ফেল হিসাবে জানো আর কি। তো এই ব্যাপারটা ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা কমেন্ট দেখলাম, কোথায় চলে গেল, যে জিপিএ ম্যাটার করবে কিনা। হ্যাঁ, জিপিএটাও ম্যাটার করবে, তবে ভর্তি পরীক্ষা থেকে বেশি ম্যাটার করবে না। কারণ দেখো তুমি হচ্ছে, আমি এটা কিন্তু শুরুতেই বলে আসতেছি যে যে জিপিএ 4 পাইছে, ঠিক আছে স্যার এখানেই থাকুক সমস্যা নাই। তো যে জিপিএ 4 পাইছে স্যার, তো হচ্ছে যে জিপিএ 4 পাইছে তার আউট অফ জিপিএ মার্ক কত, 30 এর মধ্যে 24, ঠিক আছে, তার আউট অফ মার্ক হচ্ছে 24। তো এখানে এই যে 24 পাইছে একজন শিক্ষার্থী, সে হচ্ছে কত পাইছে, 24, কতর মধ্যে 24 পাইছে, 30 এর মধ্যে 24 পাইছে। তো 30 এর মধ্যে 24, এখন আরো বাকি আছে কত, 70। তো এই যে 70 মার্কটা, এটা কিন্তু এখন ডিপেন্ড করবে, ধর আরেকজন হচ্ছে জিপিএ 5 পাইছে, সে পাইছে 30, তাহলে এই যে 30 যে পাইছে তার ওই 70 এর জন্য পরীক্ষা দিতে হবে, 24 যে পাইছে তার ওই 70 এর জন্য পরীক্ষা দিতে হবে। এখন তুই যদি এই যে 30 পাওয়া শিক্ষার্থীর থেকে ভালো করতে পারিস এমসিকিউ এ, তাহলে তো অবশ্যই তুই তার চেয়ে আগায় থাকবি, এটা স্বাভাবিক বিষয়। আর এখানে যে 30 পাইছে সে যদি কোনো কারণে খারাপ করে ফেলে, বা তার জিপিএ 5 পাওয়ার কথা না, সে পেয়ে ফেলছে, বা সে মেধাবী, সে পাইছে, সে আবার পরিশ্রম করতেছে, তাহলে সে তো এগিয়ে থাকবে। এই ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো জিপিএ এর ব্যাপারটা তো এখানে আসি শুরু থেকে। ওকে, আচ্ছা। তো এখান থেকে হচ্ছে তোমাদের আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বাবা মার নাম বাংলা, ওখানে হচ্ছে তোমাদের হচ্ছে উল্লেখ থাকবে ওএমআর শিটে, ওএমআর শিটে উল্লেখ থাকবে হচ্ছে বাংলায় লিখবা না ইংরেজিতে লিখবা, ঠিক আছে। যদি উল্লেখ না থাকে সেই ক্ষেত্রে অ্যাডমিট কার্ডে যা আছে যেভাবে আছে সেভাবে লিখবে। যদি উল্লেখ না থাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে, আর যদি উল্লেখ থাকে যে বাংলায় লিখো সেক্ষেত্রে বাংলায় লিখে দিবা, আর ইংরেজিতে উল্লেখ থাকবে তো ইংরেজিতে লিখতে হবে, বিষয়টা এমন, ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম এবং যেটা বলে শেষ করে দিতে চাচ্ছিলাম প্রায়, সেটা হচ্ছে তোমরা দেখো এই যে অ্যান্সারটা যে করবা, ঠিক আছে, ধরো তুমি হচ্ছে তোমার সেট কোড পূরণ করে ফেলছো, এবং সেই সেট কোড অনুযায়ী তোমাকে তোমার গার্ড প্রশ্ন দিছে কিনা, তোমার এডমিট কার্ডে যে সেট কোডটা আছে, ধরো হচ্ছে তোমার যমুনা সেট কোড, ওকে। তো এখন তোমার হচ্ছে তোমার হাতে যমুনা সেটের প্রশ্ন আসছে কিনা এটা কিন্তু আগে কনফার্ম করতে হবে, ঠিক আছে, কারণ তোমার হচ্ছে যমুনা সেটটা বরাদ্দ হয়েছে। তো যমুনা সেটের প্রশ্নটা নিলা, এখন তারপর হচ্ছে তুমি কি করলা, শুরুতে 1 নাম্বারটা দেখলা, হইতে পারে তুমি হচ্ছে 1 নাম্বারটা দেখে কঠিন মনে হলে 1 নাম্বারটা পারলা না, ওকে স্কিপ করো, স্কিপ করো, ঠিক আছে। কেন স্কিপ করবা, হয়তো তুমি এখানে একটু সময় দিলে এটাকে সলভ করতে পারবা, দরকার নাই। তুমি প্রথম চান্সের সেগুলাই হচ্ছে বৃত্ত ভরাট করবা, যেগুলো তুমি হচ্ছে এক চান্সে আনসার দিতে পারবা, মানে জ্ঞানমূলক টাইপের যেগুলো আছে। 70টা এমসিকিউ থাকলে 70টার মধ্যে তোমরা তো অবশ্যই কমপক্ষে, যারা আমাদের সাথে পড়াশোনা করতেছো, কমপক্ষে তোমরা 30 থেকে 35টা একদম দেখেই প্রথম চান্সে দেখেই অ্যান্সার করতে পারবা, দেখেই অ্যান্সার করতে পারবা, সেগুলো আগে অ্যান্সার করে ফেলবা সিরিয়ালি, অবশ্যই সিরিয়ালটা মেনটেন করতে হবে। ধর 1 নাম্বারটা পারো নাই, 1 নাম্বারটা কিন্তু তুমি দাও নাই, 2 নাম্বারটা পারছো, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই যে 2 নাম্বারই যাতে তুমি পূরণ করো, 1 নাম্বারটা যাতে পূরণ না হয়। তারপর 3 নাম্বারটা হয়তো পারতেছো না, 4 নাম্বারটা পূরণ করবা, আবার তুমি হচ্ছে এই যে ঝোঁকের উপরে হচ্ছে 3 নাম্বারে পূরণ করে ফেলো না, 4 নাম্বারে পূরণ করবা। এই যে তুমি যখন স্কিপ করবা, যে মাঝখান থেকে একটা প্রশ্ন স্কিপ করতেছো বৃত্ত ভরাট, সেটা কিন্তু সাবধানতা অবলম্বন করবা, এরকম যাতে না হয় যে 4 নাম্বারটাতে 4 নাম্বারের অ্যান্সারটা তুমি 3 নাম্বারে পূরণ করে ফেলতেছো। এই ক্ষেত্রে তোমরা সচেতনতাটা
রাখবা, কারণ তিন এই ধাপে তোমরা ই করবা, মানে প্রশ্ন প্যাটার্নটা 3 ধাপে তোমরা দেখবা। প্রথমত দেখবা হচ্ছে তোমরা এক চান্সে চোখ গুলায় যেটা পারতেছো সেটা একবার দেখবা, হুম। প্রথমত এটা গেল। দ্বিতীয় চান্সে তোমরা আবার দেখবে, একটা এটা বারবার এখন বলবো যে স্যার এত বারবার দেখলে তো সময় নষ্ট হবে। সময় নষ্ট হবে না, প্রথম সময় বাঁচবে। পরীক্ষা হলে যখন তুমি যাওয়ার সাথে কিন্তু মাথা ব্রেন কিন্তু সাথে সবকিছু ভুলবে না, ঠিক আছে? প্রথম মাথাটা একটু যে একটা ধরো একটা ইঞ্জিন চালু হয়, কোনো কিছু গাড়ি চালু হয়, গাড়ি কি হুট করে একদম স্পিডে যায়? হুট করে স্পিডে যায় না, কি করে আগে আস্তে আস্তে যায়, তারপর তো আস্তে আস্তে স্পিড বাড়ায়, তাই না? জিনিসটা হচ্ছে ওই রকমই, যে তুমি কি করবা, প্রথম ধাপে একবার 70টা বন্ধ দেখবা, 70টা এমসিকিউ, 70টা এমসিকিউ দেখবা, তারপরে পরের ধাপে কি করবা, তারপরে যে মিডিয়াম যেগুলো কোশ্চেন আছে মানে ক্যালকুলেশন করতে হয় না, বাট একটু চিন্তা করতে হয়, ওইগুলো দেখবা। লাস্ট টাইমে কোনটা করা হয়, ক্যালকুলেশন, ঠিক আছে? আর যেহেতু তোমাদের নেগেটিভ মার্ক নাই, কত নেগেটিভ মার্ক নাই, তার মানে তোমাদের এই পরামর্শটা দিচ্ছি, তোমরা কেউ কিন্তু একটা এমসিকিউ কিন্তু বাদ দিয়ে আসবা। যদি দেখো লাস্টে 1 মিনিট আছে, এখন 10টা এমসিকিউ প্রশ্ন ছাড়াই তুমি জায়গায় চলে এসো, কারণ যেহেতু নেগেটিভ মার্ক নাই, ঠিক আছে? নেগেটিভ মার্ক নাই যেহেতু একটা বাদ বাদ দিও না, ঠিক আছে? আর তাই বলে কি আবার ওই যে পারো আর না পারো 50-50 আছে এর মধ্যে ভাববা না, না ভাইবা কিন্তু খালি একটা জায়গায় দিয়ে আসবা, এইগুলা কিন্তু করো না। হ্যাঁ স্যার বলো। আচ্ছা রাহিম, ওই যে তুই বলছিস যে তোকে 28 দিবে না 29 দিবে, তোকে 28-29 দিতে হবে কেন? তোর যেটা আছে সেটাই দিবে তোকে। 28.98 দিতে সমস্যা নাই তো। এখানে তোকে যে পূর্ণ সংখ্যা বের করে দিতে হবে বাধ্যবাধকতা আছে আমি না, কিন্তু এটা তোকে প্রথমে ওইটাই দিবে। বলছিলাম একদিন ওই ক্লাসে, মার্কই দিবে, ওই 0.2 এর জন্য ভেরি করবে মার্ক, ঠিক আছে? ওই যে আচ্ছা মেহেদী স্যার যেটা বললো এটা কিন্তু আমি অনেক আগে কিন্তু এটা বলছিলাম যে তোদের কিন্তু চান্স আচ্ছা, হয়তো মিস এখানে হবে আরেকটা বিষয়, সামথিং। এই যে এই বিষয়টা কিন্তু আমি শুরু থেকেই বলতেছিলাম, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি যখন ইউটিউবে ভিডিও দিচ্ছি তখন বলছিলাম, এই যে 40%-এ পাস, সে জিপিএ 5 পাচ্ছে, 30 মার্ক আগে আছে, এখন সে শুধু যা কি করবে, 70-এর মধ্যে সে 10 মার্ক তুলবে, তার মানে সে তার চান্স হয়ে গেছে। এবং চান্স হচ্ছে কোথায়? 1 নাম্বার যে চয়েস দিছে সেটা। এ বেটা, তুই 40 মার্ক পায় তুই কোন ইনস্টিটিউটে চান্স পাবি ক? এটা আমারে ক। তুই এখানে যারা ভর্তি পরীক্ষা দিবে, এই যে আমাদের 385টা শিক্ষার্থী এখানে আসছ, তারা ভিডিও দেখতে লাইভে আসছ, এইখান থেকে তোরা 90% শিক্ষার্থী কমপক্ষে না, 90% শিক্ষার্থী 60 আপ পাবি, 60 আপ। 60 আপ মানে কি, 80-90 পাইতে পারিস, 100 পাবি, সমস্যা নাই তো। 60 আপ, এখন তুই একলা পাইলে এখানে 40, ওই যে 60 আপ যারা পাইলো 90%, তাদের কোথায় চান্স হবে? তাদের যে সিটগুলা তারা পাবে সেইখানে তোর যাওয়ার কোনো যোগ্যতা আছে? 40 মার্ক নিয়ে পাস মার্কের চিন্তা করবে এটা? 70 এর মধ্যে তোদের 28 পাইতে হবে, মানে 40% মার্কস তোদের পাস মার্ক। সো 70 এর মধ্যে 40%, ওই যে 100 এর মধ্যে কিন্তু 40% না। মাথায় রাখিস, ওই যে জিপিএ ওটা আছে, জিপিএ সবারই পাস আছে, তারা পরীক্ষা দিতে কেমন? জিপিএ সবার এই 70 এর মধ্যে 40%, 70 এর মধ্যে যদি আমি 40% কনভার্ট করি সেই ক্ষেত্রে আমার মার্কস থাকে হচ্ছে 28। কত থাকে? আচ্ছা, পাপেল 28 এডুকেয়ার 28 পেলে তাহলে তোমাদের এটা পরীক্ষা হবে। পিন কমেন্ট হচ্ছে যে গুগল ফর্মটা দেওয়া হয়েছে বা পরীক্ষার লিংক দিয়ে দেওয়া হয়েছে এই লাইভের, এই যে পিন কমেন্টটা দেখো, তোমাদের পরীক্ষার লিংক দিয়ে দেওয়া হয়েছে। যাদের লাইভটা ভালো লাগতেছে না বা লাইভটা তোমরা করতে চাচ্ছ না, তারা হচ্ছে পরীক্ষা দিয়ে ঘুমায় পড়ো, ঠিক আছে? আর আমরা হচ্ছে আরেকটু কথা বলি, যেহেতু আমরা লাইভে আসছি, ব্যাপারটা এরকম, ঠিক আছে? বলতেছো তোমরা যে আজকে কিভাবে পড়বো, তো আজকে তোমরা যেভাবে পড়বা সেটা হচ্ছে যে বিষয়গুলো তুমি আগে থেকে পড়ছো সেগুলো জাস্ট রিভিশন করবা। নতুন কিছু কোনো পড়ার দরকার নেই যে একটা টপিক আছে এটা ইম্পর্টেন্ট, এটা আমি পড়ি নাই আজকে একটু পড়ি, এটা তো করার দরকার নেই। যে বিষয়টা সহজ, যে বিষয়টা হচ্ছে তুমি আগে থেকেই পারো, সেটা যাতে ভুলে না যাও, এই জন্য হচ্ছে জাস্ট রিভিশন করবা। সায়েন্সের সাবজেক্ট গুলো নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ। এই তিনটা নিয়ে আমি কথা বলি কারণ এই তিনটা নিয়ে তোদের অনেক ভয় বেশি কাজ করে। সেটা হচ্ছে আজকে দিনে কি করবি, ম্যাথের প্রত্যেকটা অধ্যায় সূত্র পড়বি। কি পড়বি? শুধুমাত্র সূত্র। ম্যাথের সকল সূত্র পড়বি, ফিজিক্সের সকল সূত্র পড়বি, ফিজিক্সের সকল একক পড়বি, ফিজিক্সের কি সকল মাত্রা পড়বি, ঠিক আছে? এই যে এইগুলো পড়বি। আর কেমিস্ট্রি শুধুমাত্র কি পড়বি, ওই যে দেখবি যে প্রথম অধ্যায়ের মধ্যে যে কিছু চিত্র আছে না, যেটা তোরা কোনটা পিন কমেন্ট চেক করতে পারিস ওই না, লাইভ যেগুলো। ক্লাসের পিন কমেন্ট, একটা ভিডিওর পিন কমেন্ট চেক করতে পারিস না? এই যে লাইভ এভাবে দেখতেছিস, এই যে দেখ, এখানে একটা পিন মেরে দিছে না, এই যে পিন মেরে দিছে না, এখানে চাপ দে, এখানে চাপ দিলে এই যে পিন কমেন্ট চলে আসবে। এখানে হচ্ছে লিংক পাবে যে সিমোরো যা, এই যে তোদের লিংক, এই যে লিংক পরীক্ষা, এখানে ক্লিক কর। একটা পিন কমেন্ট, তোরা হচ্ছে ফেসবুক চালাস, লাইভ ক্লাস করস, কমেন্ট করতেছস, ঠিক আছে? আবার মজার মজার পোস্টও মারস, শেয়ার করস, এটা করস সেটা করস, সবই পারে, পিন কাজের কমেন্ট জিনিস কিছুই পারে না। খুঁজে বের করতে পারিস না, পিন কমেন্ট দেখ, ঠিক তাহলে আছে? বুঝতে পারছো আচ্ছা, তাহলে ফিজিক্স তাহলে কেমিস্ট্রি ম্যাথ আশা এগুলো করি কিভাবে তোমরা পড়বি? হচ্ছে ওএমআর শিটটা কিভাবে পূরণ করবা, হ্যাঁ সবকিছু তো তারপর দেখানো হচ্ছে হয়ে গেছে। কিভাবে পড়বি, তোমরা হ্যাঁ। প্রশ্নটাকে কিভাবে হচ্ছে অ্যানালাইসিস করে অ্যান্সার করবা। স্যার বলছে 3টা ধাপে, প্রথম ধাপে হচ্ছে এক চান্সে যেগুলো অ্যান্সার করতে পারবা সেগুলো পূরণ করবা,
তারপর হচ্ছে আবার শুরু থেকে দেখবা যেগুলো পারতেছো, হিসাব করে হয়ে যাচ্ছে, সেগুলো তুমি হচ্ছে সলভ করবা। তারপর একদম লাস্ট লেভেলের জন্য লিখে দিবা হচ্ছে ডিফিকাল্ট যেগুলা, যেগুলো একটু হিসাব করতে সময় লাগবে বা একটু রাফ করার প্রয়োজন হবে, ক্যালকুলেটর হচ্ছে না। সাধারণত তোমাদের এরকম আসবে না যে তোমাদের ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না, রাফ করতে হবে, এরকম প্রশ্ন আসবে না। তবে যদি আসে সেক্ষেত্রে তোমরা ওটা শেষের জন্য রেখে দিবা আর কি। অর্থাৎ গণিতের যে এমসিকিউ গুলা, গণিত হচ্ছে 20 মার্ক, গণিতের বেশিরভাগ সেখান থেকে 50% এমসিকিউ এমন থাকবে যে তুমি হচ্ছে যারা প্র্যাকটিস করছে বেশি বেশি, থিওরিটিক্যাল যারা থাকবে। বেশি বেশি প্র্যাকটিস করছে বারবার। ইতিমধ্যে, তারা কিন্তু হুবহু অনেক অনেক সময় অনেক তোমার হচ্ছে পড়তে পারে। ম্যাথমেটিক্যালটা অনেক সময় এটার অ্যান্সার আমি জানি এরকম চলে আসবে। তো তারপরেও ওটাকে একটু যাচাই করে নিয়ে তারপরে অ্যান্সারটাতে ইয়ে করবা, ঠিক আছে? তো সর্বশেষ এইভাবে যেটা আমরা যেটা বলতে চাই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তুই পরীক্ষা দিলি, তারপরেও একটা কারণে তোর পরীক্ষা মানে বাতিল হতে পারে। সেটা হচ্ছে কোনটা কারণে জানিস? তোরা যতক্ষণ স্যার তোদের ওএমআরটা হাতে না নিতেছে, ততক্ষণ তোরা রুম থেকে বের হবি না। হ্যাঁ, স্যার যদি বলে যে তোরা রুম থেকে বের হয়ে যা আগে, দেখো তাহলে বের দেখো হবি। এই জিনিসটা কিন্তু সবচেয়ে তোমাদের খেয়াল রাখবি, মাথায় রাখবি। নাইম স্যার লিঙ্কটা আবার দিছে, তো ওইটা দেখো তোমরা হচ্ছে পারবা, ঠিক আছে? পারবা, দেখো, ঠিক আছে? পিন কমেন্টে দেখো লিঙ্কটা। যদি ওপেন না হয় লিঙ্কটাকে কপি করো, কপি করে হচ্ছে যার যে ব্রাউজার ইউজ করো ফোনে, সেই ব্রাউজারটা তো ওপেন করে হচ্ছে যেখানে লিঙ্ক থাকে সেখানে পেস্ট করে তোমরা হচ্ছে চলে যাও। যেমন ধরো আমি হচ্ছে এখান থেকে ক্লিক করলাম, যেমন আমি তোদেরকে একটু দেখায় দিই, ঠিক আছে? তো এখানে লিঙ্কে ক্লিক করলাম, আমার এখানে হচ্ছে এই যে এরকম ভাবে লোড নিচ্ছে, তো আমার এখানে চলে আসছে সরাসরি, ঠিক আছে? তো যাদের আসবে না তারা হচ্ছে কি করবি, এখান থেকে সরাসরি তোরা লিঙ্কটাকে হচ্ছে এই যে দেখ, আমি হচ্ছে এখান থেকে না নিয়ে আমি জাস্ট এটাকে ইয়ে করলাম, 3 ডট থেকে এই যে দেখ কি করলাম, কপি লিঙ্ক করলাম, ঠিক আছে? বা এখান থেকে ওপেন উইথ এক্সটার্নাল ব্রাউজার অপশন থাকবে, এই যে এক্সটার্নাল ব্রাউজার থেকে আমি এখান থেকে আমার যে ব্রাউজারটা আছে অটোমেটিক্যালি ওপেন হয়ে গেছে, দেখ এই যে এখান থেকে কি ওপেন হয়ে গেছে না? তো এখান থেকে হচ্ছে কি চাইতেছে, এখানে কি আছে, তোর হচ্ছে ইমেলটা লগ ইন থাকতে হবে। তো ইমেলটাকে লগ ইন রেখে তারপর হচ্ছে তোর ফোন নাম্বারটা দিতে বলছে এখানে, তারপর নামটা দিতে বলছে, তারপর হচ্ছে এসএসসি রুলটা দিতে বলছে, আর তোমার হচ্ছে এডমিট কার্ডে যে এডমিশনের যে রুলটা আছে সেটা দিয়ে তারপর হচ্ছে তোর অ্যান্সার গুলো হচ্ছে এমসিকিউ গুলো আছে অ্যান্সার গুলো দিয়ে ফেলবি, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা ভর্তি পরীক্ষাটা এইভাবে দিয়ে দিবা, কেমন? তো ভর্তি পরীক্ষাটা সব সরি ভর্তি পরীক্ষা বলতেছি আমি, অনলাইন ফ্রি মডেল টেস্টটা তোমরা দিয়ে দাও। তো তোমাদের এই মডেল টেস্টটা স্যার হচ্ছে মিস্টেক করে বললেও এটা কিন্তু আরেকটা জিনিস, কিন্তু এটা মানে অবাস্তব সত্য। এই যে কালকে যে আমাদের পরীক্ষাটা হবে, হুম, দেখবি যে ওই ফিল্ডটা কিন্তু স্যার পাবে, যে হ্যাঁ আমরা হ্যাঁ শুধু ওই প্যাটার্নটাই পাবে। এটাকে হ্যাঁ, আমরা কিন্তু এক টাইপে বলতেই পারি যে ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা, পরীক্ষা হ্যাঁ পরীক্ষা জি কিন্তু আমরা স্যার। বলতেই পারি, কারণ সেন্ট্রালি মডেল টেস্ট দিচ্ছে। তো সো এই যে হ্যাঁ, সো এগুলা পরীক্ষাটা এটা দিন। একটা আমরা স্যার বলতে পারি যে পাপেল এডুকেয়ার কর্তৃক আয়োজিত আনঅফিসিয়াল ডিপ্লোমা ডিপ্লোমা ভর্তি পরীক্ষা অ্যাডমিশন টেস্ট, 2025-26, সেশন ঠিক আছে স্যার? এটাই। আনঅফিসিয়াল আর কি, আরো বেশি ঠিক আর আছে? সেটাই। সো আচ্ছা, তাহলে কি তোরা তো আমরা সবকিছু বললামই, তারপরে যদি অনেকে কিছু জানা থাকে, আমাদের পাবলিক এডুকেশন সকলের জন্য স্বাগত। তোমরা যে আচ্ছা, কোনো সময় কম আমাদের মেসেজ করতে পারো। আজকের দিনটা আমরা তোমাদের জন্য আচ্ছা, প্রথমে বলছি, এগুলো তো তোমার যে আমাদের যে কোনো কিছু আমরা পাবলিক বলতে গ্রুপটা পারো। আছে, বিশেষ করে আমাদের যে পাবলিক গ্রুপটা তোমাদের এই যে এডমিশন যে পাবলিক গ্রুপটা আমাদের আছে, এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও। তোমরা মোটামুটি ভাবে জয়েন আছো সবাই, তো এখানে তোমার সমস্যাটা লিখে পোস্ট করবা। আমরা কিন্তু বিশেষ করে এ যাবৎ যাই হয়ে থাকে আমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের পোস্টগুলো হচ্ছে দেখে থাকি এবং সমাধান দিয়ে থাকি। তবে আজকে বিশেষ করে এবং আগামী কালকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত আমরা 24 ঘন্টা হচ্ছে এটা এই বিশেষ করে এই গ্রুপটা, তারপর মেসেঞ্জারে যারা আছো তোমরা সবাই বা active থাকবো আর এখান কি। থেকে বিভিন্ন ভাবে যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু ফুললি অ্যাক্টিভ আছি 24/7। তো সেখানে কিন্তু তোমাদের সমস্যাগুলো অবশ্যই আমরা সমাধান দিব, ঠিক আছে? তো আর হচ্ছে আমরা হচ্ছে কথা লাইভটা না রেখে দীর্ঘায়িত না করি। তো সেটাই। তোমরা হচ্ছে পরীক্ষাটা শেষ করে আহ একটু হচ্ছে রেস্ট করে হচ্ছে পড়াশোনা করো। অবশ্যই নতুন কিছু পড়বে না স্যার, হ্যাঁ, নতুন হ্যাঁ? কোন নতুন কোন কিছু তথ্য, পড়ার নতুন দরকার নাই। কোন তথ্য পাওয়া যাবে যা পড়ছে তাই। আবার একটা জিনিস স্যার রিমাইন্ড করে দিতেছি ওদের, সেটা হচ্ছে কালকে পরীক্ষার পর কিন্তু আমাদের এখানে কিন্তু প্রশ্ন সলভিং ক্লাস হবে, এবং যত প্রশ্ন কত কাট মার্কস হইতে পারে এগুলো নিয়ে কিন্তু আমরা কালকে 2টা পরে কিন্তু আমরা কি লাইভে আসবো। সো তোরা যদি এটা নিয়ে মানে ছোটাছুটি করার কোনো দরকার নেই। আমাদের আর লাইভটা হবে, অনুষ্ঠিত হবে তাদের সবার প্রিয় কি পাপেল এডুকেয়ার ফেসবুক পেজে, ঠিক আছে? হ্যাঁ, যে পেজে এখন বর্তমানে আসিস তোরা, এই পেজে 2টা পরে চলে আসবি ইনশাল্লাহ, দেখবি যে তোদের প্রশ্ন সলভিং সবকিছু হয়ে গেছে ওইখানে, ঠিক আছে? সো তাহলে স্যার আমরা আর দীর্ঘায়িত না করি। জি স্যার, শেষ করে দিই। আরেকটা হচ্ছে তোমাদের এই যে লাইভ থেকে যাদের লিঙ্কটা অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে, আমরা লাইভটা অফ করে দিয়ে পেজে আমরা হচ্ছে একটা পোস্ট দিচ্ছি, পোস্টের কমেন্টে হচ্ছে আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে অ্যাক্সেস করো। আর যারা পরীক্ষা দিয়ে ফেলছে ইতিমধ্যে তো গুড, ওয়েল এন্ড গুড, তো ভালো, ঠিক আছে। ঠিক আছে, আর আরেক যাদের সমস্যা হচ্ছে
তারা সেই পোস্টটা থেকে লিঙ্ক থেকে তোমরা হচ্ছে দিয়ে দাও। আর আমরা ইউটিউব কমিউনিটিতে আচ্ছা কমিউনিটিটাও তো পোস্ট দিয়ে দিব স্যার। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের ভলেন্টিয়ার সম্পর্কে একটা কিছু বলতেছি, যে আমাদের প্রত্যেকটা পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু আমাদের ভলেন্টিয়ার, তোদের যে বড় ভাইয়েরা, মাথায় রাখিস, শুধু ভলেন্টিয়ার যে আমরা যে বলতেছি ভলেন্টিয়ার ভলেন্টিয়ার পাবলিক এডুকেশন কর্তৃক হইতেছে তাছাড়াও কিন্তু তোদের সাথে একটা সম্পর্ক আছে ওদের, বলতো কি তোদের কিন্তু বড় ভাই ওই ইনস্টিটিউটে কিন্তু বড় ভাই, তারা যে ইনস্টিটিউটে যারা যাদের ম্যাক্সিমাম যাদের সিট পড়ছে তারা মেবি ওইটাই কিন্তু ফার্স্ট চয়েস দিছিলি। সো এমন হইতে পারে তোদের ইনস্টিটিউটের বড় ভাই, সো তোদের বড় ভাইদের কাছে মন খুলে সবকিছু বলতে পারবি, তোদের বড় ভাইরা যথেষ্ট তোদের হেল্পফুল করবে। আমাদের সবকিছু বলা আছে, তোরা পাপের যে তোদের মেইন গেট গুলো থাকবে ওই মেইন গেটের আশেপাশেই তোদের কি পাপেল এডুকেয়ারের যে বড় ভাইরা দেখলে চিনবি, টি শার্ট বা ওইখানে কোনো না কোনো একটা সিস্টেম থাকবে, তোরা যেটা দেখলে কি তোরা চিনতে পারবি, ঠিক আছে? সেখানে তোরা ব্যাগ ট্যাগ বা কোনো কিছু সবকিছু রাখতে পারবি, ওই ব্যবস্থা আমরা রেখে দিয়েছি, তোরা আচ্ছা, নিজেরা ওইখানে যাইতে পারি। এদের আর স্যার হচ্ছে তোর সহ্য হইতেছে না, আমি বলছি লাইভটা শেষ করে পোস্ট করে দিই। তো আমি লাইভে হচ্ছে থাকা অবস্থায় পোস্ট করে দিতেছে লাইভে থাকা অবস্থায় পোস্ট করে দিচ্ছি। নাইম স্যারকে একটু বলেন পোস্টটা করে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম যে কি তোদের ভলেন্টিয়ার নেওয়া বা তোদের যে বড় ভাইরা আছে বা বড় আপুরা আছে তাদের সাথে আরেকটা জিনিস একটু অ্যাড করে দিতেছি স্যার, সেটা হচ্ছে তোদের যে বড় ভাইরা আছে এদের সাথে কিন্তু একটু ভালো ব্যবহার করিস, মাথায় রাখিস ওরা কিন্তু তোদের জন্য প্রচুর কষ্ট করতেছে, প্রচুর অনেক কিছু সাজায় রাখতেছে তোদের জন্য, কিভাবে কি করা যায় তোদের ভালোর জন্য চিন্তা করতেছে। সো ওদের সাথে একটু ভালো ব্যবহার করিস, যতটা নম্র থাকা যায় ততটা নম্র থাকিস, আর তারাও দেখবি তোদের সাথে অনেক হেল্পফুল হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোদের লাইভ ক্লাসটার আমি আপাতত এখানে ইতি করতেছি। তোদের মেহেদী স্যার হয়তো কিছু বলবে, বলার পরে লাইভটা শেষ হয়ে যাবে। আর তোদের ফেসবুক পেজ, এই পেজে কি তোদের এক্সাম লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সকলকে আসসালামু আলাইকুম। আচ্ছা, এরকম অশিক্ষিত খ্যাত পোলাপান যে কই থেকে আসে আমি জানি না। এখানে আমাদের শিক্ষার্থী যারা আছে, আমাদের পেইড বেসের শিক্ষার্থী, তাদের সাথে আমাদের যে জার্নিটা, সম্পর্কটা, এটা হচ্ছে অনেকদিন আগে তুই সম্পর্কে চলে আসছে, এবং তুই যে সম্পর্কটা, এই সম্পর্কের সাথে তুমি আর আপনি সম্পর্কে কোনো মূল্য নাই। ঠিক আছে, তো তুমি আমার এখানে বেটা বলে সম্বোধন করতেছো, ভালোভাবে বলা যায় না, কি সব অসভ্য ব্যাপার স্যাপার। আচ্ছা, তো নাইম স্যার হচ্ছে তোমাদের পোস্টটা করে দিতেছে, কেমন? আর হচ্ছে পিন কমেন্টও দেওয়া আছে, এখান থেকে যারা অ্যাক্সেস করতে পারতেছো না তারা হচ্ছে আমাদের পোস্টটা খেয়াল করো, সেই পোস্টটাতে পেয়ে যাবা, সেখান থেকে হচ্ছে পরীক্ষাটা দিয়ে ফেলো। আর হচ্ছে তোমরা সবার জন্য হচ্ছে ভর্তি পরীক্ষার অগ্রিম শুভকামনা থাকলো, সবার পরীক্ষা ভালো হবে, এবং ইনশাল্লাহ তোমাদের সবার হচ্ছে আশানুরূপ টেকনোলজি এবং হচ্ছে ইনস্টিটিউটে চান্স হবে। তো এই আশা রাখতেছি, এবং হচ্ছে পরীক্ষার জন্য সবার আবারও শুভকামনা জানাইতেছি। এবং হচ্ছে তোমরা যারা লাইভের কমেন্ট অ্যাক্সেস করতে পারতেছো না, তারা হচ্ছে আমাদের পোস্টটা খেয়াল করো, সেখান থেকে হচ্ছে তোমরা এই পোস্টে, আমাদের নতুন পোস্টটাতে তোমরা হচ্ছে লিঙ্কটা পেয়ে যাবা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমাদের হচ্ছে যে কোনো প্রকার সহযোগিতা লাগলে আমাদেরকে জানাবা, আমাদের গ্রুপটাতে পোস্ট করতে পারো অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ হাফিজ।